বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার হার বাড়লেও বাড়ছে না মান। এ বিষয়ে আলোচনার জন্য চারজন সম্মানিত অতিথি আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় ডক্টর এহসানুল হক মিলন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের আরেকজন অতিথি, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আমাদের সঙ্গে যুক্ত আছেন আরেকজন অতিথি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সকলের প্রিয় কাদের গনি চৌধুরী। আমাদের সঙ্গে আরেকজন অতিথি জনাব প্রফেসর ডাক্তার হারুন আর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আক্তার হোসেন খান সহ সকলকে আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। আমরা শুরুতেই জনাব কাদের গনি চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। জনাব চৌধুরী, দেশের শিক্ষা ব্যবস্থা নৈরাজ্য চলছে, যার কারণে শিক্ষিতদের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে না। এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ রকিবুল ইসলাম রিপন, আপনাকে জাতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনি আলোচনার সূত্রপাত করেছেন এবং আপনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের এই শিক্ষা নিয়ে যারা কাজ করেন আজকে আলোচনায় সেসব শিক্ষাবিদ, সেসব রাজনীতিকে আপনি দেখেছেন। আমি ধন্যবাদ জানাই আজকে আলোচনা সবাই জনাব এহসানুল হক মিলন ডক্টর। উনি তিনটি কারণে বাংলাদেশের ইতিহাসে, শিক্ষা ব্যবস্থার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। এর মধ্যে একটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যান্সারের মতো ছিল, হলো আপনার নকল ব্যবস্থা। সেটা কিন্তু বন্ধের জন্য সবচেয়ে বেশি অবদান যে লোকটির, তিনি হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী তৎকালীন বিএনপি সরকারের, আজকের এই আলোচনার সবার আলোচক ডক্টর এহসানুল হক মিলন সাহেব। এছাড়া আপনি জানেন যে যথাসময়ে পাঠ্যপুস্তক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে বছরের শিক্ষা বছরের শুরুতেই মহান দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি করেছেন। সারা রাত জেগে উনি যেখানে বই আপনার প্রকাশ হতো সেখানে বসেছিলেন, আমি দেখেছি। আরেকটা কাজও উনি স্মরণীয় হয়ে থাকবেন, সেটা হলো যে আমাদের জাটকা নিধনের ক্ষেত্রে উনি বিশাল একটা অবদান রেখেছেন। সেই সময় আমি খুব ওতপ্রোতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সাংবাদিক হিসেবে জড়িত ছিলাম, সচিবালয়ে বিট করতাম, সেই হিসেবে আমি বিষয়গুলো জানি। আরেকজন শিক্ষাবিদকে আপনি এখানে নিয়ে এসেছেন, স্যার খুব অন্তরালে থাকার চেষ্টা করেন, আমাদের বিশ্ব মৃত্তিকা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি একই সঙ্গে ঢাকা বিশ্বের মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ এবং পানি বিজ্ঞান বিভাগের উনি একজন সিনিয়র প্রফেসর এবং অত্যন্ত সুনাম খ্যাত বাংলাদেশের একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদ। স্যারকে এখানে আমন্ত্রণ জানাই। স্যার খুব কমই আসেন, আজকে অনেকদিন পর স্যারকে আমি এখানে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি। আরেকজনকে যিনি এই যে শিক্ষার প্রসারে, শিক্ষার মান উন্নয়ন যে কাজ করেছে, জনাব সেলিম ভূঁইয়া, উনি ছিলেন, হয়তো মনে হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে আমাদের থেকে একটু উনি এখন বাইরে আছেন। আমি এই জন্য ওনাদেরকে আলোচকদের ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠান দেখছেন। আপনি যে কথাটি বলছেন যথার্থ বলেছেন। আমরা এখন সার্টিফিকেট দ্বারাই শিক্ষার্থী লক্ষ লক্ষ প্রতিদিন বাইর করছি, কিন্তু তার মান আমরা রক্ষা করতে পারছি না। আমি যদি সরকারি একটা তথ্য দিয়ে বলি, আপনার 2 বছর সরকার একটা জরিপ করেন। সেই জরিপটা হলো আপনার বলা হয় ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, যেটাকে বলা হয় NSA জরিপ। সেই জরিপটা যদি আমরা দেখি, সর্বশেষ জরিপে কি বলা হচ্ছে? সর্বশেষ জরিপে বলা হচ্ছে 5ম শ্রেণী শেষ করেও বাংলা এবং গণিতে ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারছে না 80% শিক্ষার্থী। এটাকে আরেকটু যদি বিশ্লেষণ করি জরিপ দিয়ে, সেটা বলা হচ্ছে
বাংলা বিষয়ে ন্যূনতম আপনার দক্ষতার জন্য ধরা হয় তাকে 60 মার্কস পেতে হবে। 2015 সালের যে জরিপ, সেখানে দেখা যাচ্ছে এই লক্ষ্য অর্জন করতে পেরেছে মাত্র 23%, অর্থাৎ বাকি 87%, 77% ওরা বাংলা পড়তে বলতে পারেন না। 2017 সালে একই বিষয়ে জরিপে দেখা যাচ্ছে মাত্র 12% ছাত্র বাংলা বলতে পারেন, সেটা ক্লাস 5 এর বাচ্চারা। তার মানে কি অবস্থা, দুর্নীতি আমাদের দেখেন। একই জরিপে যদি আমরা দেখি, অঙ্কের ক্ষেত্রে কি দেখি, গণিতে ন্যূনতম দক্ষতা ধরা হয়েছে যে 50 মার্কস পাবে, অর্থাৎ অর্ধেক পারবে, তাদেরকে আপনার দক্ষ হিসেবে ধরা হয়েছে। সেখানে আমরা দেখছি 2015 সালে এই লক্ষ্য অর্জন করতে পেরেছে 10%, অর্থাৎ ক্লাস 5 এ প্রাইমারি ক্ষেত্রে 90% শিক্ষার্থী আর অঙ্ক বলতে সেখানে কিছুই বুঝেন না। 2017 সালের যে প্রতিবেদনটি, সেখানে দেখা যাচ্ছে এখানে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে, সেখানে 17% কোনো মতে অঙ্কগুলো তার পাঠ্য বইয়ের করতে পারেন, বুঝতে পারেন। বাকি আপনার 83% শিক্ষার্থী কিছুই জানেন না। এই হলো দেশের অবস্থা। এখন আপনি আসেন যে এর অবস্থার পিছনে অন্যতম কতগুলো কারণ আছে। এর অন্যতম কারণ হচ্ছে যে শিক্ষকের ক্ষেত্রে আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক খুবই অপ্রতুল। সরকারি হিসাব অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ব্যানবেজের আমি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে জরিপ, সেখানে আমরা দেখলাম তথ্য অনুযায়ী 79টি স্কুলে শিক্ষক আছেন মাত্র একজন। সরকারি স্কুলের কথা বলছি, প্রাইমারি স্কুলের কথা বলছি, বেসরকারির কথা বলছি না, কিন্ডারগার্টেনের কথা বলছি। 79টি স্কুলে সরকারি হিসাবে হলো একজন করে শিক্ষক আছেন। এ কেমন শিক্ষা ব্যবস্থা আমি জানি না। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমাদের শিক্ষাবিদ ডক্টর আক্তার হোসেন স্যার আছেন, ওনারা বলবেন। আরো মজার ঘটনা, 721টি বিদ্যালয়ে মাত্র 2 জন করে শিক্ষক আছেন। কল্পনা করা যায়? এরপরে যে হিসেবটি আমরা দেখছি, 7,764টি স্কুলে মাত্র 3 জন আছেন, অথচ ক্লাস 5 পর্যন্ত স্কুল, কোন কোন স্কুলে কিন্তু 2 শিফট 3 শিফটও আছে, সেখানে মাত্র শিক্ষক আছেন 7,764-তে 3 জন। তাহলে এই শিক্ষার মান কিভাবে বাড়বে? অথচ আমাদের যে নিয়মটা হলো কি, ছাত্র বাংলাদেশে যেটা একটা আইডিয়া বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দেখি, এমন পর্যায়ে গিয়ে ঠিক আছে যে ধরেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এককালে পাচ্ছের অক্সফোর্ড, সেখানে ভর্তি পরীক্ষা হয়েছিল 2016 সালের যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে, সেখানে পাশের জন্য অন্তত ইংরেজির 8 নম্বরের প্রয়োজন ছিল, অথচ সেই নম্বরই তুলতে পারেনি 90% শিক্ষার্থী। এটা হলো কালের কণ্ঠের এবং প্রথম আলোর রিপোর্ট আমরা দেখছি। আপনি অবাক হবেন, 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার মধ্যে মাত্র 11% ছাত্র পরীক্ষার্থী সেখানে পাশ করতে পেরেছিল। অর্থাৎ আপনি দেখেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করে সে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে সেখানে আপনার 99% শিক্ষার্থী সেখানে পাস মার্কস তো তুলতে পারে না। আপনি ঘ ইউনিটের পরীক্ষায় একই অবস্থা আমরা দেখেছি, সেখানে 94.48% শিক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ পাস করেছে 5.52%। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তাই আজকে আমার কাছে মনে হচ্ছে আপনি যে সাবজেক্টটি ধরছেন এটাই যথার্থ। আরেকটা যদি উদাহরণ আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো পাচ্ছের অক্সফোর্ড, অর্থাৎ এই এশিয়া মহাদেশের অক্সফোর্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্য হলো সত্য যে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করতে পারেনি, অথচ নেপালের একাধিক বিশ্ববিদ্যালয় সেখানে আছে, ইন্ডিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় আছেন, সেখানে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় আছেন। এক সময় যদি আপনাদেরকে, আমরা যখন পড়েছি, মিলন ভাইরে যখন পড়েছে, তখন আমরা দেখেছি নেপাল থেকে প্রচুর ছেলেপেলে, এখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর ছেলেপেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। আজকে আর কেউ আসে না। কেন আসবে? যে বিশ্ববিদ্যালয়ের নাম 1000-এ নাই, সেখানে কেন আসবে? আপনি যথার্থ বলছেন, দিন দিন এই শিক্ষার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। আরেকটু বলি আপনাকে, আপনার বিশ্ব ব্যাংকের একটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট আছে 2018 সালে, লার্নিং টু রিয়ালাইজ এডুকেশন নামে, প্রমিস নামেই একটা
তারা একটা প্রতিবেদন কিছুদিন আগে সেটা প্রকাশ করেছে, সেখানে আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীও সেখানে ছিলেন। তারা সেখানে যে চিত্রটি তুলে ধরেছেন সেখানে বলছে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক শেষ করা পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীদের স্কুল সময় হচ্ছে 11 বছর। তারা বলছে এই 11 বছরে বাংলাদেশি শিক্ষার্থীরা যা শিখে বিশ্বের অন্যান্য দেশের, ইভেন এশিয়ার অন্য দেশে, সেটা মাত্র 6 বছরে তারা শিখতে পারে। মানে আমি 5 বছর পিছিয়ে গেলাম, অর্থাৎ আমার শিক্ষার এত দৈন্যতা। এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। এই অবস্থা আপনি যেটা বলেছেন, এই ধরনের প্রতিটা ক্ষেত্রে অনেকগুলো ঘটনা আছে। এসব ঘটনাগুলো যদি আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা আমরা শিক্ষার ক্ষেত্রে বলতে পারবো। আরেকটা যদি আপনি দেখেন, আজকে আমি শেষ করবো, একটু 1 মিনিট নেই, সেটা হলো যে আমি একটু শেষ করি। আরেকটা দেখেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ক্লাসরুম সংকট অসংখ্য। প্রতিদিন আপনি পত্রিকা পাতা গুগলে যান, দেখবেন প্রায় স্কুলগুলোতে কোনো ক্লাসরুম নেই। যেখানে ক্লাসরুম নেই আপনি দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরি নেই, শিক্ষক নেই, একটা বেহাল দশা। এমনি নামে মাত্র আপনাকে বলা হচ্ছে যে আমরা এই করছি সেই করছি, অনেক কিছু বলেন। বাস্তবতা সরকার এই শিক্ষার ক্ষেত্রে কোনো নজরে দিচ্ছে না, যার কারণে আমরা একটা সনদদারি শিক্ষার্থী তৈরি করছি। বাস্তবতাতে এরা আমাদের যে অন্যান্য দেশের সাথে যে পাল্লা দিয়ে কিছু করার মতো সেই যোগ্যতা আমাদের এই শিক্ষার্থীদের। শেষ করার আগে একটা বিষয় বলি, সাক্ষরতা দিবস গিয়েছে কয়েকদিন আগে। এখন বাংলাদেশ সরকার বলছে যে আমাদের সাক্ষরতার হার 44.70%। এটাও যদি আমি হিসেবে সত্যি বলেই যদি ধরি, তাহলে এখনো পর্যন্ত প্রায় 4 কোটি লোক নিরক্ষর। আর বেসরকারি হিসেব হলো এই পার্সেন্টেজ হলো 54%। সেই হিসাব যদি করি তাহলে আমাদের প্রায় 7 কোটি লোক এখন নিরক্ষর। একটা জাতি তার স্বাধীনতা অর্জন করেছে প্রায় 50 বছর, সেখানে যে 6 কোটি 7 কোটি লোক যে নিরক্ষর থাকে, সেই জাতি এই ধরনের তাদের চিন্তা আছে কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমি এই বিষয়ে আর সময় নেই, পরে যদি আমি সময় পাই বাকিগুলো আপনাদেরকে বলবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার যেতে চাই জনাব সেলিম ভুঁইয়া স্যারের কাছে। মিস্টার ভুঁইয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার ভুঁইয়া আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার মাইকটা অফ করেছেন। মাইকটা অফ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা সেলিম ভুঁইয়াকে ঠিক মতো পাচ্ছি না। আমরা তার কাছে আবার আসবো। আমি এখন যেতে চাচ্ছি প্রফেসর ডক্টর আক্তার হোসেনের। সেলিম ভাই মিউট আছে, সেলিম ভাই আনমিউট করে নেন। হ্যাঁ, আনমিউট করছি, হচ্ছে না, ওনার একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আনমিউট এবার হয়েছে, কথা বলেন, আবার করে ফেলেন। এবার হয়েছে, ঠিক আছে, কথা বলেন। হ্যাঁ, মিস্টার ভুঁইয়া আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমরা ওনার কাছে আমরা পরবর্তীতে আসবো, লাইনটা সঠিকভাবে কানেকশন হওয়ার পরে আসবো। আমি এবার যেতে চাচ্ছি প্রফেসর ডক্টর আক্তার হোসেন খানের কাছে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশের শিক্ষার মান দিন দিন কমছে, এর কারণ কি? এক সময়ের প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার নেই। এই অধঃপতনের কারণ কি? আপনি একটু বলবেন কি? জি, আমি জনাব কাদের গনি চৌধুরী সাহেবের তথ্য উপাত্ত সহ কথাগুলো শুনছিলাম। ওনার কাছে আসলে, উনি তো সাংবাদিক, অনেক বেশি ইনফরমেশন ওনার কাছে রয়েছে আমাদের তুলনায়। আমি আশা করছিলাম আমি প্রিন্সিপাল সেলিম ভুঁইয়া সাহেবের কথাগুলো আগে শুনতে পারলে আমার একটু ভালো হতো। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যাদেরকে পাই, তারা কিন্তু সেলিম ভুঁইয়া সাহেবরা যাদেরকে প্রস্তুত করে দেন আমাদের জন্য, তাদেরকে দিয়েই আমরা কাজ শুরু করি। সুতরাং ওনাদের কাছ থেকে যদি আমরা একটু ফিডব্যাক পেতাম তাহলে আমার বলতে আরো সুবিধা হতো।
যাই হোক, আপনি শুরুতেই আমাকে যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে একটি টার্মিনোলজি, দ্যাট ভেরি টার্মিনোলজি আমি ডিফার করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই প্রাচ্যের অক্সফোর্ড ছিল না। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এই কারণে যে ঢাকা, আপনারা সবাই জানেন, বাংলাদেশে যখন একটি বিশ্ববিদ্যালয়, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, আমরা জি, থ্যাংক ইউ। যখন ঢাকাতে অর্থাৎ তখন তৎকালীন পূর্ব বাংলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে একটি প্রচেষ্টা যখন নেওয়া হয়েছিল, সেই ইতিহাস আমরা সবাই জানি। সেইখানে কারা কারা বিরোধিতা করেছিল, কারা সেদিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য কারা এগিয়ে এসেছিলেন, সেই ইতিহাসের দিকে আমি গেলাম না। কিন্তু বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তার আদল ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তারা সবাই রেসিডেন্ট স্টুডেন্ট হবে, এবং তাদের জন্য যে হাউস টিউটরশিপ যে প্রথাটা এখন আমরা দেখতে পাই, সেটি কিন্তু এসছে। আমাদের অন্য গেস্টরা কি সবাই চলে গেছেন? কেবল আমাকেই দেখতে পাচ্ছি। আমি কি লাইনে আছি নাকি আমি আউট হয়ে গেছি, কোনটা? সবাই আছে, সমস্যা নেই, আপনি কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, ভেবেছিলাম আমি আউট হয়ে গেলাম কিনা। ঠিক আছে, তো যে কথাটা বলছিলাম, যে তখন একটা ধারণা ছিল যে সব ছাত্ররা হলে অবস্থান করবে এবং তাদের আবাসিক শিক্ষক থাকবে, এবং ওই আদলে হওয়াতেই কিন্তু তখন কথা হয়েছিল এটা প্রাচ্যের অক্সফোর্ড। মানের দিক দিয়ে আমরা কখনো প্রাচ্যের অক্সফোর্ড ছিলাম কিনা সেই ইতিহাস, কিন্তু বর্তমানে যখনই আমরা কথা বলি তখন বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সেই গৌরবোজ্জ্বল যে ইতিহাস সেখান থেকে সরে এসেছে। এটা একবারেই যে অস্বীকার করব সেই পজিশন আমি নেই, কিন্তু ঢালাও ভাবে যেভাবে বলা হয় র্যাঙ্কিং এ আমরা 1000 মধ্যে নাই কেন, তার কিন্তু অনেকগুলো কারণ হয়েছে। একটা দিক তো হয়েছে আমাদের ব্যর্থতা, স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। আরেকটি হচ্ছে র্যাঙ্কিং এ কি কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হয়, কিভাবে র্যাঙ্কিং করা হয়, সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গাটায় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট যেটা, সেটি হচ্ছে এখানে জ্ঞানের চর্চা হবে, এবং সেই জ্ঞানের চর্চার মধ্যে ছাত্র এবং শিক্ষক সবাই কিন্তু পার্টিসিপেট করবে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের মধ্যে বা স্কুলের মধ্যে এটি হচ্ছে বেসিক ডিফারেন্স। আমাদের মিলন ভাই এখানে আছেন, আমি একটি ঘটনার কথা এখানে আমার মনে হলো একটু আমি উল্লেখ করতে চাই। মিলন ভাই কিন্তু মালয়েশিয়াতে গিয়ে he earned a PhD ডিগ্রি, তিনি পড়াশোনা করে নিয়ে এসছেন। আমার মনে আছে উনি যখন মন্ত্রী ছিলেন তখন একদিন তার বাসায় ওনাকে একটা সম্মানজনক ডক্টরেটও কিন্তু উনি আগে পেয়েছেন, এই ইতিহাস হয়তো অনেকে জানেন না। তখন কথায় কথা আমি ওনার মেয়েকে বলেছিলাম, বাবা তুমি কিন্তু এই গিফটেড ডক্টরেট না, তুমি আর্নড ডক্টরেট হবে, তুমি পিএইচডি আর্ন করবে। আমি জানি না মিলন ভাই সে কথাটা তার মনের মধ্যে স্ট্রাইক করেছিল কিনা, তার পরবর্তীতে তিনি ঠিকই আর্ন করে এনেছেন সেই পিএইচডি ডিগ্রিটা, এবং তিনি কষ্ট করে পড়াশোনা করে, এবং তিনি প্রমাণ করেছেন। তাকে তো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকেই চিনি, একজন তুখোড় রাজনীতিবিদ, এবং পড়াশোনা যে একসাথে চালানো যায় তার মিলন ভাই কিন্তু তার একটি উদাহরণ। তিনি কেমিস্ট্রির মতো একটি সাবজেক্টে তিনি পড়াশোনা করেছেন, খুব কঠিন সাবজেক্ট কেমিস্ট্রি আমরা জানি, এবং তিনি কিন্তু সেই মাস্টার্স ডিগ্রিটা আর্ন করেছেন। অনেকের মতো তাকে কিন্তু দয়া করে সেই ডিগ্রি দেওয়া হয় নাই। ঠিক একইভাবে তিনি যে আজকে পিএইচডি ডিগ্রিটা নিয়ে এসেছেন মালয়েশিয়াতে, তাও কিন্তু সেখানে আমি যতটুকু জানি, মালয়েশিয়া, আমি পিএইচডি করেছি আমেরিকায়, মালয়েশিয়ান সিস্টেম এবং আমেরিকান সিস্টেম সেম সিস্টেম, তারা একই সিস্টেম ফলো করে, অর্থাৎ সেখানে রিসার্চ এবং কোর্স ওয়ার্ক দুটি কিন্তু সেখানে রয়েছে। সুতরাং মালয়েশিয়াতে পিএইচডি ওনার চেহারা দেখে বা উনি মন্ত্রী ছিলেন সেই কারণে তাকে দেওয়া হয়নি, তাকে আর্ন করতে হয়েছে। যা হোক, সেই ঘটনাটা আমি হঠাৎ মনে হলো দেখে বললাম। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি, যখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়
ইউনিভার্সিটি গুলার, সেখানে অনেকগুলার মধ্যে একটি জিনিসও কিন্তু আছে যে তাদের শিক্ষকরা পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক কতজন আছেন, তাদের রিসার্চ কিরকম হচ্ছে, তাদের ছাত্ররা যে এন্ট্রি পয়েন্ট, তাদের এন্ট্রি পয়েন্টে তাদের লেভেল কিরকম, কি কি প্রকাশনা হচ্ছে, তাদের লাইব্রেরি সিস্টেম কিরকম, তাদের বিদেশি স্টুডেন্ট কতজন সেখানে ভর্তি হয়, কতজন আসছে, এবং বিদেশি স্টুডেন্টরা পোস্ট ডক করতে কতজন আসছে, এই সবগুলো মিলিয়েই কিন্তু র্যাঙ্কিং হয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে অবস্থা, বর্তমান বলতে আমি শুধুমাত্র এই সরকারের সময়কার কথা বলবো না, অনেক দিন ধরে যে অবস্থা, পুরা সিনারিও যদি আমি দেখি, স্বাধীনতার পর থেকেই যদি আমরা দেখি, সেটি হচ্ছে ক্রমান্বয়ে আমরা কিন্তু বিদেশি ছাত্র হারিয়েছি। আমরা যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু অনেক বিদেশি স্টুডেন্ট আসতো আমাদের এখানে, আমাদের ইন্টারন্যাশনাল হল যেটি, সেখানে কিন্তু অনেক বিদেশি ছাত্ররা আসতো, আশেপাশের দেশগুলো থেকে তো আসতোই। লিবেল আর ক্রস, এটা তো সমস্যা নাই। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, জি সেলিম ভাই, আপনাকে শোনা যাচ্ছে। সেলিম ভাই, আমি শেষ করলে নিশ্চয়ই আপনাকে আবার মাইক দেওয়া হবে। আপনার কথাটা আসলে আমরা শুনতে চাচ্ছিলাম আগে। যাই হোক, আমি খুব সংক্ষেপে শেষ করবো এই পর্যায়ে। তো যে জিনিসটা বলছিলাম যে আজকাল কিন্তু বিদেশি স্টুডেন্ট আমাদের এখানে আমরা দেখি না, শুধুমাত্র মেডিকেল সায়েন্সে পড়াশোনা করার জন্য কিছু আসে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবজেক্ট, আমার মনে আছে আমাদের সাথে আমার ক্লাসমেট ছিল একজন ইরানি একজন স্টুডেন্ট, সে ইরান থেকে এসেছিল বাংলাদেশের সয়েল সায়েন্স পড়ার জন্য। এ কথা বলার কারণ হচ্ছে যখন র্যাঙ্কিং করা হয় তখন কিন্তু এই পয়েন্টগুলো দেখা হয়। আরেকটি জিনিস হচ্ছে আমাদের রিসার্চ তো অনেক কমে গিয়েছে, যাও হয় যে পাবলিকেশন গুলো, আমরা শিক্ষকরা আমরা কেন জানি না, আমরা এগুলাকে খুব বেশি ফলো করে প্রচারও করি না। এগুলো যদি ইন্ডেক্সে না আসে তাহলে কিন্তু যারা র্যাঙ্কিং করেন তারা কিন্তু আমাকে বাসায় এসে খুঁজে নেবে না যে আমার কটা পাবলিকেশন আছে। এই ইন্ডেক্স দেখে তারা কিন্তু বের করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাড্রেসে যে কতগুলা পাবলিকেশন হচ্ছে। সুতরাং এগুলো একটা জটিল প্রক্রিয়া, এই সবগুলো মিলিয়েই কিন্তু আমরা র্যাঙ্কিং এ সেই 1000-এই বলেন বা 100-র ভিতরেই বলেন আমরা ঢুকতে পারছি না। এবং একই সাথে আর আমাদের যে এন্ট্রি লেভেলে, আপনার কাছে আবার আসবো আমরা। আপনি কি আমাকে বলছেন নাকি সেলিমকে বলছেন? জি জি, আপনাকে বলছি, আপনার কাছে আবার আসবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করছি একটা লাইন দিয়েই। সুতরাং আমাদেরকে আমাদের র্যাঙ্কিং সম্পর্কে যখন কথা বলতে হয় আমাদেরকে সবকিছু মিলিয়ে কথা বলতে হবে, এবং কোথায় কোথায় আমাদের যে শর্ট কামিংস রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন এবার যেতে চাচ্ছি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া কাছে। মিস্টার ভুঁইয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের প্রশ্ন, করোনা কালে বাংলাদেশের শিক্ষকরা কেমন আছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটুকু যুগ উপযোগী বলে আপনি মনে করেন? ধন্যবাদ জনাব রিপন। আজকে আলোচনায় যারা আছেন তাদের সামনে আসলে আমার কথা বলা যে সাহস, সেটাও আমি হারিয়ে ফেলেছি। কারণ আমার অত্যন্ত প্রিয় নেতা এবং বাংলাদেশের একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশের মানুষ যাকে এক নামে চিনে, যার জন্য মানুষ নামাজ পড়ে দোয়া করেছেন। দেশ যখন নকলের মহামারীতে আক্রান্ত ছিল সেই সময় দায়িত্ব নিয়েছিলেন জনাব আনময় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়। উনি দায়িত্ব নিয়ে ওনার ঘুম হারাম করে সারা দেশ চষে বেরিয়েছেন নকল মুক্ত শিক্ষা উপহার দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে উনি সেদিন সেই নকল মুক্ত যে পরিবেশে শিক্ষা নেওয়া, সেটা উনি জাতিকে উপহার দিয়েছিলেন। এবং উনি প্রথমেই একটি র্যালি করেছিলেন, এই নকল মুক্ত শিক্ষাঙ্গন চাই, সেটার একটি র্যালি করেছিলেন, যার আপনার প্রথম অংশটি ছিল যখন এটা শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ যাত্রাবাড়ি চৌরাস্তা, এখান থেকে যে মিছিলটি আরম্ভ হয়েছিল ওনার নেতৃত্বে, উনি যখন গুলিস্তান পার হয়ে গিয়েছেন তখনও কিন্তু মিছিলের শেষ ভাগ
এই যাত্রাবাড়িতেই ছিল। এখন চিন্তা করে দেখেন যে কত বড় মিছিল র্যালি করেছিলেন উনি, মিছিল না সেটা র্যালি ছিল, নকলমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য উনি সেটা করেছিলেন এবং ওনাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন এবং এটাকে সহযোগিতা এবং নির্দেশ দিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি দেখেছেন যে এটা একমাত্র আনময় হাসান মিলনের মাধ্যমেই সম্ভব, সেই জন্যই তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার ব্যাপারে ওনার সামনে বক্তব্য দেওয়ার মতো সেটাই, সেই জন্য বলেছি যে সাহস আমাদের নেই। সেই সাথে আছে আমাদের কাদের গনি চৌধুরী সাহেব। কাদের গনি চৌধুরী কিন্তু আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকগুলি সভায় আমাদের নকলমুক্ত পরিবেশে যে আমরা দাবি করে আমরা যে যত মিটিং মিছিল সমাবেশ এবং সেমিনার করেছি সেখানে কাদের গনি চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন এবং সেই সাথে আমাদের আক্তার ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আক্তার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। তারা অনেক মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, যা আমার কানেকশন ডিস্টার্বের কারণে আমি সব বক্তব্য শুনতে পারিনি। তা আপনি যে প্রশ্নটি আমাকে রেখেছেন যে করোনাকালীন সময়ে কেমন আছে শিক্ষকরা, করোনাকালীন সময়ে শিক্ষকদের অবস্থা খুবই খারাপ অবস্থা। আমি বলবো যে মানবেতর জীবনযাপন করছে শিক্ষকরা, বিশেষ করে নন এমপিওভুক্ত শিক্ষক যারা, নন এমপিও শিক্ষক যারা, এই শিক্ষকরা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বেতন পান না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বেতন দেন না বলে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বেতন পাচ্ছেন না। আর নন এমপিও মানে হলো সরকারের কাছ থেকে কোনো তারা টাকা পাচ্ছেন না, সরকারের কাছ থেকে টাকা না পেয়ে তারা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেখান থেকে না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করতে। আরেকটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, সেদিন গনি ভাই ছিলেন, যে সেখানে শিক্ষকরা এখন আপনার কেউ সিএনজি চালাচ্ছে, কেউ অটো রিক্সা চালাচ্ছেন, আবার কেউ আপনার দোকান দিয়ে বসেছেন, ভ্যান গাড়ি দিয়ে তরকারি বিক্রি করছেন, কেউ ফুটপাতে দোকান দিয়ে বসেছেন। এই অবস্থায় এখন বেসরকারি শিক্ষকরা আছেন। তাছাড়া যারা আপনার কিন্ডারগার্টেন স্কুলের যারা শিক্ষক, কিন্ডারগার্টেন স্কুলগুলি অনেকগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এখানকার শিক্ষক যারা আত্মহত্যা করার মতো ঘটনাও ঘটেছে সেগুলি আমরা জাতীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এই হলো শিক্ষকদের অবস্থা। আর যারা এমপিভুক্ত শিক্ষক, যারা মাসে মাসে সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন, তারাও কিন্তু এই সরকারের টাকার বাইরে আর কোনো কিছু পাচ্ছেন না। ছাত্ররা যেহেতু বেতন দেন না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে, শিক্ষা প্রতিষ্ঠানের যারা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যারা পরিচালক বা সদস্য, তারাও কিন্তু তাদেরকে সেই বেতনের সুবিধা করে দিচ্ছেন না। আরেকটি বিষয় খুবই মর্মান্তিক, সেটা হলো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ফান্ড থাকা সত্ত্বেও সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আজ মার্চ থেকে এই পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে না। এটা কারা করছেন? এটা হলো আওয়ামী লীগের যে রাজনীতি যারা করেন, যুবলীগ, ছাত্রলীগ বলেন এবং কৃষক লীগ বলেন, মানে সব লীগ, এই লীগওয়ালারা এখন শিক্ষা প্রতিষ্ঠান চালায়, যার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইনকাম হলে সেই টাকা তারা লুটে পুটে খেয়ে যাচ্ছেন, কিন্তু তারা শিক্ষকদেরকে সেটা দিতে চাচ্ছেন না। এই অবস্থায় প্রতিটা ক্ষেত্রে স্কুল থেকে আরম্ভ করে, কিন্ডারগার্টেন স্কুল থেকে আরম্ভ করে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এই হলো কোভিড-19 শিক্ষকদের অবস্থা। এই অবস্থা বলতে গেলে আমার আরো সময়ের দরকার ছিল, যদিও আপনারা আমাদের এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আছেন, তাদের বক্তব্য দেশবাসী শুনতে চায়, সেজন্য আমি সময় সেখানে দিচ্ছি না। আরেকটি বিষয় যেটা আমাকে বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলেছেন, এটা তো হযবরল অবস্থা। কারণ মিলন সাহেব যা করে গিয়েছেন, নাইস সাহেব তার উল্টাটা করেছেন। মিলন সাহেব রাস্তায় দেশে দেশে ঘুরে কোনো জায়গায় হেলিকপ্টার দিয়ে যে সেখানে নকল মানে যখনই মানুষ মানে কেন্দ্রগুলিতে যখন মিলন নামটাই ছিল একটা আতঙ্ক, যে মিলন আসতেছে, এই যে একটা আতঙ্কের জন্য নকল করার কেউ সাহস পায় নাই। এবং এখন কিন্তু শিক্ষকরাও নকল মানে সহযোগিতা করছেন, কারণ বাধ্য করছেন শিক্ষকদেরকে নকলে সহযোগিতা করার জন্য। আমি বিষয়টা আসছি, সেটা নুরুল ইসলাম নাহিদ সাহেব উল্টাটা, উনি বলছেন যে ঘুষ খান আপনারা, কিন্তু একটা সহনীয় পর্যায়ে খেন। একটা দেশের শিক্ষামন্ত্রী যদি তার উইংসের সবাইকে ঘুষ খাওয়ার জন্য এই কথা বলেন, তাহলে আর সেখানে আর থাকি। আর নুরুল ইসলাম নাহিদ সাহেব আসলে জানি না ওনার লেখাপড়া কতটুকু ছিল, উনি এসেই প্রথমে শিক্ষকদেরকে ছাত্রদেরকে শাসন করার যে একটা হাতিয়ার বেত মারাটা, সেই বেত মারাটা তো সবার জন্য ছিল না। একটু দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে আপনার ভয় দেখানোর জন্য, তাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে আনার জন্য একটু বেতের প্রচলন ছিল, কিন্তু এই বেত হওয়ার জন্য তো
বেতের প্রচলনটা তিনি এসেই বন্ধ করে দিয়েছেন। এই জন্য অনেকে মানে যদিও অনেকে মনে করতে পারেন যে এটা একটা উপহাসের মতো হয়ে যায়, সেই রকম হলেও আসলে বাস্তবে মনে হয় এরকম হয়েছে। কারণ উনি, অনেকে বলেন যে উনি যখন ছাত্র ছিলেন উনি খারাপ ছাত্র ছিলেন, ব্যাক বেঞ্চার ছিলেন, যার জন্য ছাত্রদের ওই শিক্ষকের পিটা উনি প্রতিদিনই খেতেন। এই খাওয়ার কারণে উনি হয়তো একদিন বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন যে আমি যদি ভবিষ্যতে শিক্ষার কোনো কর্ণধার হতে পারি তাহলে আমি ছাত্রছাত্রীদের যে বেত মারাটা এটা বন্ধ করে দেব। সেই জন্য ওনার অভিজ্ঞতা থেকে এসে উনি এই বেত মারাটা প্রথম বন্ধ করে দেয়। তার জন্য এখন শাসন ব্যবস্থা শিক্ষকদের হাতে নাই, এখন শিক্ষা প্রতিষ্ঠানে শাসনের কোনো ব্যবস্থা নাই, যার জন্য আপনার এখন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে আপনার অবজেক্টিভ টাইপ যখন আসলো, বিশেষ করে সৃজনশীল অবজেক্টিভ টাইপটা আমাদের সময় ছিল, কিন্তু সৃজনশীল যে আপনার যে সিস্টেমটা এখানে চালু করা হয়েছিল, এই সৃজনশীল সিস্টেমের জন্য এখানে মিলন সাহেবের মতো মন্ত্রীর দরকার ছিল। কারণ উনি যদি থাকতেন তাহলে শিক্ষকদের পর্যাপ্ত একটা প্রশিক্ষণের ব্যবস্থা উনি করতেন। কিন্তু এখানে শিক্ষকদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে, কোন শিক্ষকদেরকে, যারা 5 লক্ষ 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে, এই আওয়ামী এমপিদেরকে ঘুষ দিয়ে যারা শিক্ষকতার পেশায় এসেছেন, আওয়ামী লীগের নেতাদেরকে ঘুষ দিয়ে যারা শিক্ষকতার পেশায় এসেছেন, তারা তো সৃজনশীল সিস্টেমটা বুঝে না, তাদের ভিতরে তো মাথার মগজের মধ্যে ওই বিষয়টা নাই। সেই জন্য তারা প্রশ্ন করতে পারে না। ওই বাজার থেকে নোট বই, যে নোট বইগুলি বন্ধ করে দিয়েছিলেন আমাদের এহসানুল হক মিলন সাহেব, সেই নোট বইয়ের এখন বাংলা বাজারে যদি যান, আপনি রাস্তায় বইয়ের দোকানে যেখানে যাবেন দেখবেন নোট বইয়ের ছড়াছড়ি। এই নোট বই এনে অনেক শিক্ষক যারা ওই যে ব্যাকডোর দিয়ে আপনার শিক্ষকতার পেশায় এসেছেন, আমাদের মতো ইন্টারভিউ দিয়ে যারা শিক্ষকতার পেশায় আসেন নাই, তারা তখন আপনার ওই নোট বই দেখে তারা আপনার সৃজনশীল যে সিস্টেমের এই প্রশ্নগুলি তৈরি করে, যার জন্য আপনার আজকে আমাদের এই প্রশ্নপত্র তৈরি করতে পারি না বলে ছাত্ররা আমাদের কাছ থেকে শিখতে পারছে না। এবং মিস্টার ভুঁইয়া আপনার কাছে আবার আসবো, মিস্টার ভুঁইয়া আপনার কাছে আবার আসবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সারা রাত বললো শেষ হবে না, আপনি অনেক তথ্যপত্র আপনার কাছে আছে আমরা জানি। আপনার কাছে আবার আসবো। আমি এখন যেতে চাচ্ছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। মিস্টার মিলন, আপনার কাছে যে প্রশ্নটি, এতক্ষণ যে আলোচকরা শিক্ষার খাতের যে করুণ চিত্র তুলে ধরলো, এই অবস্থা কেন হলো এবং এর থেকে উত্তরণের উপায় কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার দল ক্ষমতায় ছিল অনেকদিন, আপনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষার মনোনয়নের আপনার কি কি পদক্ষেপ নিয়েছিলেন? মিউট করা আছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজককে, সেই সাথে আজকের অনুষ্ঠানটিতে আমার সকল প্রিয় ব্যক্তিত্ব গুলো এখানে উপস্থিত হয়েছে, সেই জন্য আমার খুব ভালো লাগলো। বিশেষ করে কাদের গনি সাহেবের সাথে আমার দেখা হয় প্রেস ক্লাবে গেলে, আমাদের প্রিন্সিপাল সেলিম ভূঁইয়ার সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, কথা হয় বিভিন্ন কারণে, কিন্তু আমাদের প্রিয় প্রফেসর আক্তার হোসেন খানের সাথে আমার অনেকদিন দেখা নেই, কথা নেই, সেজন্য খুবই ভালো লাগলো। অনেকদিন পরে একটু হলো দেখতে পেলাম আক্তার হোসেন খানকে। আক্তার হোসেন খানও উনি ডক্টরেট ডিগ্রি করেছেন, প্রফেসর হয়েছেন, কিন্তু উনি তুখুর রাজনীতিবিদও ছিলেন, কিন্তু যিনি শিক্ষকতা যাওয়ার পর আর উনি রাজনীতির সাথে সম্পৃক্ততা রাখেন নাই। আসলে ওই শেষ প্রশ্নের উত্তরটা এখানে আমাকে দিয়ে শুরু করতে হয় যে এর উত্তরণের উপায় কি। উত্তরণের উপায় হলো, এখানে আমার সামনে মডেল হলো প্রফেসর আক্তার, ইজ দ্য মডেল। সে যখন রাজনীতি করত সে তুকুর রাজনীতিবিদ ছিল, এবং আমাদের সময়কার এমন কোন নেতা নেই যে আক্তারকে চিনত না। কিন্তু যেদিন থেকে সে শিক্ষকতায় গেল, সে আর রাজনীতিতে ফিরে আসেনি এবং সে অনেস্টলি শিক্ষকতা করেছে। আমি বলতে চাই, হোয়াট ইউ ডু ইউ হ্যাভ টু মিন দ্য বিজনেস। আই মিন বিজনেস, হোয়াট এভার দ্যাট ইজ। আমি রাজনীতি ছিলাম, রাজনীতি থেকে মনে করতাম এটাই আমার বিজনেস, বা গণি সাহেব শিক্ষকতা করেন, বা প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল কাজ করেন। আমি যখন মন্ত্রী হয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে ইয়েস, এই অল্প সময়ে আমাকে যতটা সম্ভব ততটা করে যেতে হবে, তা নাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। সেই জন্য এই কাজগুলোতে আমি সঠিকভাবে অংশগ্রহণ করেছিলাম। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে যেটা করবেন সেটা সঠিকভাবে করতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে। সেটা যদি করা যায় তাহলে উত্তরণের উপায় বেরিয়ে আসে। মন্ত্রীরা হচ্ছেন বলে আমরা ক্ষমতায় যেয়ে নিই, ক্ষমতা নয়।
আমরা দায়িত্বে গিয়েছিলাম। আমি দায়িত্বে গিয়ে যখন দেখলাম আকাশচুম্বী, আক্তার সাহেব চলে গেছে, সবাইকে স্ক্রিনে রাখলে ভালো হয়। রিপন সাহেব সবাইকে স্ক্রিনে রাখেন, তাহলে ভালো লাগে। কাউকে স্ক্রিন অফ করার দরকার নেই, ছোট দেখার কোনো অসুবিধা নেই। তো এনিওয়ে, আমি যখন দায়িত্বে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটা একটি গুরু দায়িত্ব পেয়েছি, অতএব সময়টাকে কাজে লাগাতে হবে। এই যে সেলিম ভুঁইয়া সাহেব বললেন মন্ত্রী হয়ে নকলের বিরুদ্ধে মিছিল করা, গনি সাহেব এখানে আছেন, অনেকে কিন্তু আমাকে সমালোচনা করতেন বিভিন্ন বিষয়ে। যেমন এই বিষয়টি সেলিম সাহেব যেটা বললেন এটা নিয়েও সমালোচিত হয়েছিলাম যে মন্ত্রী এটা আবার কোন ধরনের মন্ত্রী, তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে, সে দায়িত্ব পালন করতে পারছে না, রাজপথে গিয়ে মিছিল করছে, এটা আবার কোন ধরনের স্টাইল। আমাকে এইভাবে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু আমি মনে করেছি যে আমার জনগণের সাথে গণসচেতনতা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষার্থীদের সচেতনতা এবং শিক্ষকদের সচেতনতা, এটা একটা সামাজিক ব্যাধিতে ছিল। এই সামাজিক ব্যাধি থেকে উত্তরণ হতে হলে আমাকে এই সচেতনতার সৃষ্টি করতে হবে। এই সচেতনতা যদি আমি মন্ত্রী হিসেবে অফিসে বসে সেলিম ভুঁইয়ার নেতৃত্বেই শুধু করি, তাহলে শিক্ষক তো সচেতন থাকবেই, অভিভাবক তো সচেতন থাকবেই, শিক্ষার্থীরা তো সচেতন থাকবেই। সচেতনতার অভাব ছিল একটি ব্যক্তি, সেটি হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি সেটাই দেখাতে গিয়েছিলাম রাজপথে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও সচেতনতা এসছে যে নকল বিরোধী কার্যক্রমে যেতে হবে। এটি হচ্ছে কথা। আক্তার সাহেব যেভাবে বিবরণ দিয়ে আসলেন, সুন্দরভাবে বলে আসলেন হোয়াট ইজ আওয়ার এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেল সম্বন্ধে আবার আমাদের গনি সাহেব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আসলো। সেলিম সাহেব শুনেছেন কিনা তখন, যে এন্ট্রি লেভেলের কি দুর্দশা। এর একটা সাংবাদিক হিসাবে সুন্দর একটা মিনি থিসিস সাবমিট করলেন যে আমাদের এন্ট্রি লেভেলের এই অবস্থা। সেটাই কিন্তু আমরা ইউনিভার্সিটি লেভেলে পাচ্ছি। এটাকে আবার পিউরিফাই করার জন্য, রিমডেলিং করার জন্য ইউনিভার্সিটি টিচাররা চেষ্টা করেন। তো এন্ট্রি লেভেলটা হলো আমাদের প্রাইমারি থেকে শুরু হবে, যেটা গনি সাহেব একদম ক্যাটাগরিক্যালি উল্লেখ করে বলেছেন, স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছেন যে আমাদের প্রাইমারি লেভেলের এই অবস্থা, সেকেন্ডারি লেভেলের এই অবস্থা, হাই স্কুলে এই অবস্থা। হাই স্কুল থেকে বেরিয়ে যখন যাচ্ছে তারা টারশিয়ারি লেভেলে, তখন এটা প্রফেসর আক্তার সাহেবদের কাছে আসছে। তো আমরা সেখানে বুঝতে পেরেছি যে আমাদের প্রথম থেকেই এটা দেখতে হবে। এর মাঝে আমাদের ভিতরে আরেকটা যেটা রয়েছিল, সেলিম ভুঁইয়া সাহেব এটা বলেছেন, অনেক শিক্ষকই শিক্ষকতার মান অতটা ভালো নয়। কারণ হয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তারা এখানে সিলেকশন করছে। আমার মনে আছে সেলিম ভুঁইয়া সেই সময় আমার সাথে কাজ করতেন। পাবনার কাজীপুরে 18টি উপজেলায় 24টি কলেজ ছিল। এই 24টি কলেজে যে শিক্ষক নিয়োগ হয়েছে তারা কিভাবে নিয়োগ হয়েছিল? নিশ্চয়ই পলিটিক্যালি তারা নিয়োগ হয়েছে। তো পলিটিক্যালি নিয়োগ হলে এখন একটা ইন্ডাস্ট্রির কেমিক্যালস ডাইস অথবা ইন্ডাস্ট্রির প্রোডাকশন যে ডাইসটা, এটা যদি খারাপ হয় তাহলে আউটপুটও ভালো হবে না। তাহলে শিক্ষক আমাদের অবশ্যই ভালো হতে হবে। সেই জন্য আমাদের সময় আমরা তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আমরা শিক্ষক নিবন্ধন এনটিআরসি করেছিলাম। সেলিম ভুঁইয়া সেখন আমার সাথে এই ব্যাপারে অনেক কাজ করেছেন। একদম নতুন কনসেপ্ট আমরা এনেছিলাম যে শিক্ষক রিক্রুটমেন্ট পলিসি আমাদের তৈরি করতে হবে। এখন আসি আমি আক্তার সাহেবের কথা। এই যে আমাদের কিউসিতে বা আমাদের বিভিন্ন রকম জায়গায় বাংলাদেশ 1000 ইউনিভার্সিটির ভিতরে নেই, এটা আমরা সবাই দুঃখ করছি। কি কি ইন্ডিকেটর থাকতে হবে এইটা কিছুটা আক্তার সাহেব বললেন। এমনও ইন্ডিকেটর ওখানে থাকতে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে, ড্রেস কোডের ব্যাপারও। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আর্টস ফ্যাকাল্টি সম্বন্ধে এতটা বলতে পারবো না, আক্তার সাহেব জানেন। আমি সায়েন্স ফ্যাকাল্টি সম্বন্ধে বলতে পারবো, বিজ্ঞান অনুষদ সম্বন্ধে বলতে পারবো। আমাদের প্রত্যেকটি টিচারই ছিলেন ইউএসএ অর ইউকে থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। আমি রাইট আক্তার সাহেব? আমাদের যত শিক্ষক ছিল প্রত্যেকেই। এখন আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি পিএইচডি করেছি, একদম রেগুলার স্টুডেন্ট হিসেবে পিএইচডি করেছি। 4 বছর আমি হোস্টেলে থেকে পিএইচডি করেছি। অনেক ছেলেরা খুব আশ্চর্য হয়ে যেত যে এই বুড়ো বয়সে এই লোক এইভাবে কাজ করছে কেন। সেখানে একটি শিক্ষকও নাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে যারা আমেরিকায় পিএইচডি করেনি। লোকাল পিএইচডিদেরকে তারা সেখানে দিচ্ছে না। কেন?
They still consider যে ইউরোপ আমেরিকান পিএইচডি, স্পেশাল আমেরিকান পিএইচডি ইজ এ বেটার পিএইচডি। আমার যে দুইজন সুপারভাইজার ছিলেন, দুইজন, একজন কানাডায় পিএইচডি করেছে আর একজন আমেরিকায় পিএইচডি করেছে। তাহলে আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি টিচারও ছিল না, এবং আমাদের প্রফেসর আক্তার সাহেবের ডিপার্টমেন্টে একটি টিচার ছিল ইউকে এন্ড ইউএসএ সারা পিএইচডি করা। আমাদের ফয়সালের কথাই বলা হোক, বিসি ছিলেন, প্রফেসর আক্তার সাহেবের ডিপার্টমেন্টের টিচার ছিলেন, তিনিও কিন্তু তার পাবলিকেশন হিউজ, হি ইজ বেসিক্যালি সায়েন্টিস্ট, এম আই রাইট? তো আমাদের শিক্ষক রয়েছে, কিন্তু আমাদের আদার ফ্যাসিলিটিস ডোমিনেট করছে, আমরা পলিটিক্যালি বায়াসড হচ্ছি, বিভিন্ন ফ্যাক্টরগুলি সেখানে কাজ করছে। এই সব ফ্যাক্টরগুলিকে আমি কগনিজেন্সে এনে যদি কথা বলি, সারাত্ম কথা বলতে পারবো। তা আমি কথা বাড়াচ্ছি না, আমি বলছি যে আমরা কেউ খারাপ না, খারাপ ছিলাম না, খারাপ নই, কিন্তু নির্ভর করে কর্তা বাবুদের সদিচ্ছার উপরে। এই যে ইচ্ছা পোষণ করতে হবে। আক্তার সাহেব কিন্তু পারতেন আমার চেয়ে বড় নেতা হতে, আমার চেয়ে বড় মন্ত্রী হতে। He decided যে no, I'll go for teaching in Dhaka University. He went down there and he mean business. আমি তো দেখিনি আক্তার সাহেব কোনোদিন এসে পলিটিক্স করেছেন, অন্তত টিচার্স নিয়ে বা অন্য কিছু নিয়ে। সেলিম সাহেব টিচার্স পলিটিক্স করছেন। তার এই টিচার্স পলিটিক্স এর মুখ্য বিষয়টা হলো যে টিচারদেরকে আরো সক্রিয় করা। আমি তার এই টিচার্স পলিটিক্স এর ম্যানিফেস্টো কখনো দেখিনি এসে বলেছে যে আমার এখানে ছুটির দিন ছাড়া বা বিকেল বেলা ছাড়া এসে বলছে যে স্যার আমরা ক্লাস মিস দিয়ে এসে আপনার সাথে মিটিং করতে এসেছি। এই কথা তারা কখনো বলেনি। যদি কোনোদিন ক্লাস মিস দিয়ে এসে আমার হচ্ছে দেখা করতে আসতো, তাহলে নিশ্চয়ই আমি সেলিম সাহেবকে বলতাম। এই সেলিম সাহেবের একটা আন্দোলনের মুখে আমি ঘোষণা দিয়ে বসছিলাম, শিক্ষকদের কি উচ্চ ভাতা দেওয়া হয় না? তো সেলিম সাহেব বললেন না, দেওয়া হয় না। আমি এটা কি করে সম্ভব? শিক্ষক একটা উৎসব হবে না। তারপর মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমরা 25% শুরু করলাম। বাজেট তো তখন ছোট্ট বাজেট ছিল, এখন বাজেট হলো 5,68,000 কোটি টাকা। আমাদের সময় গণি সাহেব ভাইস বাজেট ছিল 65,000 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? তো সেই সময় আমরা শুরু করেছিলাম শিক্ষকদেরকে উচ্চ ভাতা 25% দিয়ে, যেটা আজ পর্যন্ত আন্দোলন করে সেলিম সাহেবরা বাড়াতে পারেননি, এখনো পারেননি এটা বাড়াতে। আমি যা বলছিলাম সেটা হচ্ছে সেলিম সাহেবের আন্দোলন হচ্ছে শিক্ষার উন্নয়নের আন্দোলন। আক্তার সাহেবের হচ্ছে সিনসিয়ারলি দে বিলিভ অন টিচিং, এবং এই যে সে এই ইন্টারনালি ফিল করে আই এম এ টিচার, এটা সকলকে হতে। গণি সাহেব ফিল করে আই এম এ জার্নালিস্ট, আমি হলো জার্নালিজমে যাব না, আমাকে যেতে হবে সত্য কথা। এবং তার যে আজকে উপস্থাপনা করেছেন সেখানে প্রমাণ রয়েছে যে না, সে হি ইজ ইনটু ইট। তো কথা অনেক দিকে যেতে পারি, আমি আপাতত এগুলো শেষ করছি, পরবর্তী আলোচনা অন্য কিছু আলোচনা হলে হবো। তো এর মধ্যে আমি শুধু বাজেটের কথাটা একটু বলে ফেলি। আমাদের সময়ে বাজেটের জিডিপি 2% ছিল, আমরা বাড়াতে পারিনি, এখনো একই রয়েছে। এই 2.01% এবার করা হবে। বাজেটের সাইজ বেড়েছে, কিন্তু শিক্ষক বা শিক্ষার জন্য বাজেট বাড়েনি। এই বছর দেওয়া হয়েছে 11.69%, ইউনেস্কো কমিশন বলেছিল যে বাজেটের 20% শিক্ষা খাতে দিতে হবে, সেই জায়গায় আমরা দেইনি। এমনকি আমাদের ইনফ্লেশন, মূল্যস্ফীতি যদি 5.4% হয় আর জিএনপি যদি 8.2% হয়, আর এই 5,68,000 কোটি বাজেটে আমরা এই করোনাকালীন দুঃসময়ে শিক্ষাকে ফেস করার জন্য আমরা কোনো বাজেট দেখিনি। আজকে আমি আক্তার সাহেবকে যদি জানতে চাই, তাদের এডুকেশন সব অনলাইনে চলে যাচ্ছে এবং যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। ওনারা কি পারছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এই অনলাইনের ইন্টারনেট ফ্রি করে দেওয়া? পারেননি। গভর্নমেন্ট কি পেরেছেন যে আমরা এই ইন্টারনেট তাদেরকে ফ্রি করে দেবে স্টুডেন্টদেরকে? দেননি। তাহলে গভর্নমেন্ট কি করলো? এমনকি এই করোনাকালীন সময়ে এটাকে মোকাবেলা করার জন্য বাজেটে এর কোনো প্রভিশন রাখা হয়নি। ওয়াইরাস করোনা এসেছে 2019-এ, আমরা বাজেট করেছি 2020-এর জন্য। হাউ টু ফেস দিস করোনা ইন দ্য এই ব্যাপারে কিন্তু কোন রকম বাজেটে কিচ্ছু রাখা হয়নি।
তাহলে কাকে বলবো এটাকে ফেস করার জন্য? অন্যান্য জায়গায় স্বাস্থ্য খাত বাজেটের ভিতরে এই করোনা মোকাবেলার জন্য কিছু করা হয়নি। তাহলে আমাদের এই আগামী দিনের শিক্ষা ব্যবস্থা কোথায় আমরা নিয়ে যাব সেগুলি আমাকে ভাবতে হবে। পরবর্তী সময় করোনা সম্পর্কে বলবো, পরবর্তী প্রশ্নে আপনারা যান। ধন্যবাদ মিস্টার মিলন ভাই আপনাকে। আমরা এখন যেতে চাচ্ছি কাদের গনি চৌধুরী। কাদের গনি চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশে প্রায় 4 কোটি লোক বেকার, অথচ ইন্ডিয়ান 5 লাখ নাগরিক আমাদের দেশে চাকরি করছে। আপনি বিষয়টি একজন সাংবাদিক হিসাবে আসলে কিভাবে দেখছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি রকিব কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় ইস্যু নিয়ে আজকে এখানে দ্বিতীয়বারের মতো আমাকে প্রশ্ন করেছেন। আপনি সঠিকই বলেছেন। আপনার আমাদের বিবিএস, যেটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সেই পরিসংখ্যান, আমি সরকারি কথাই বলছি, সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে আপনার কর্ম উপযোগী মানুষের সংখ্যা হচ্ছে 10,91,00,000। এটা হলো বিবিএস বলছে। এবং এর মধ্যে বলা তাদের হিসাব অনুযায়ী কর্মী নিয়োজিত আছে 6,08,00,000। অর্থাৎ তাদের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত বেকার আছেন 4,83,00,000, প্রায় 5 কোটি। এটা হলো কি বলছি। বেসরকারি প্রতিষ্ঠান আপনার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি, তারা যে তথ্যটি দিয়েছে সেখানে বলা হচ্ছে প্রতি বছর 20 লাখ লোক শ্রম বাজারে আসছে, অর্থাৎ ইয়াং জেনারেশন যারা কাজ করে খেতে পারবে, এই ধরনের কাজ করার উপযোগী। তাদের যে হিসাব, গত আপনার 3 বছরে চাকরির সংস্থান হয়েছে 12 লাখের। এই 12 লাখের মধ্যে কিন্তু প্রবাসীরও আছেন, শুধু বাংলাদেশে নয়। সিডিপির হিসাব যেটা সেটা বলছি। যদি এই হিসাব আপনি যদি করেন, তাহলে 3 বছরে চাকরির উপযোগী হিসেবে তৈরি হয়েছে 60 লক্ষ, চাকরি পেয়েছেন 12 লাখ, অর্থাৎ 48 লক্ষ লোক 3 বছরে বেকার রয়েছেন। দেখেন বেকারত্বের হার কিরকম। এবং এই যে লোকগুলো যে আমরা বলছি যে চাকরি পাচ্ছে, সেগুলো কিন্তু বেসরকারি খাতে। সরকারি খাতে এর সংখ্যা একেবারেই নগণ্য, খুবই কম। ব্রিটিশ পথে ইকোনমিস্ট একটা রিপোর্ট করেছেন কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে। তারা বলছেন যে বিশ্বের 20টি সর্বাধিক বেকার দেশের মধ্যে, শিক্ষিত বেকার দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান হচ্ছে 12তম, 12তম হচ্ছে বাংলাদেশের অবস্থা। বুঝছেন কি পরিস্থিতি। এখন এখানে আরেকটা মজার কথা, সে রিপোর্টে যেটা বলছে, সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসক হিসেবে পাশ করছেন, তাদের মধ্যে 14.27% বেকার থেকে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। প্রকৌশলীদের মধ্য থেকে আপনার প্রচুর সেখানে আপনার বেকার থাকছে, তারা বলছেন সেখানে প্রায় 31% প্রকৌশলী বেকার থাকছেন। মানে সাধারণ শিক্ষিত নয়, আপনার বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যারা বের হচ্ছেন তারাও কিন্তু বেকার হচ্ছেন। এটা হলো ইকোনমিস্টের রিপোর্ট। এখন আপনি যে কথাটি বলছেন যে এত বেকার থাকার পরও বিদেশিরা এখানে চাকরি করছে, এগুলো কতগুলো কিন্তু এখানে কারণ আমাদেরকে দেখতে হবে। এক হলো, কিছুদিন আগে যুগান্তরে একটা আমি রিপোর্ট দেখলাম, সেখানে তারা বলছে চাকরিতে হেডিংটা ছিল এরকম, চাকরিতে উচ্চ পদগুলো ভারতীয়দের দখলে, বাংলাদেশি যুবকরা বেকার। হেডিং থেকেই নিউজের কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। সেখানে যে কথাটি তারা বলছে ভারতে যে পরিমাণ প্রায় 5 লাখের বেশি এখানে জব করে, বেসরকারি হিসেবে প্রায় 10 লাখের মতো। বাংলাদেশ থেকে তারা প্রতি বছরে $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে, কিন্তু বেসরকারি হিসেবে হচ্ছে প্রায় $25 বিলিয়ন। তারা 10 বিলিয়ন নয়, $25 বিলিয়ন কিন্তু বিদেশে চলে যাচ্ছে। অর্থাৎ প্রায় 10 লাখের মতো লোক এখানে কিন্তু ছোট বড় পদে জব করছে। আচ্ছা, ভারতীয়রা যারা জব করছে এদের প্রায় কিন্তু উচ্চ পদে। তারা কোথায় কোথায় জব করছে? তারা জব করছে গার্মেন্টস এর উচ্চ পদগুলোতে, তারা জব করছে মোবাইল কোম্পানিগুলোতে, তারা জব করছে আইটি সেক্টরে, তারা জব করছে ব্যাংকে। ইভেন কিছুদিন আগে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ পত্রিকা দেখলাম বড় বড় পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে তারাই থাকছেন, এবং এদের এক একজনের বেতন হচ্ছে 2 লাখ থেকে 16 লাখ 20 লাখ টাকা পর্যন্ত তাদের বেতন। আরেকটা মজার ঘটনা হচ্ছে, এরা তো এটা নিচ্ছেনই,
বাংলাদেশের নিয়ম অনুযায়ী 25,000 টাকার উপরে যাদের মাসিক আয় তাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। এরা কিন্তু কর দেন না। কিভাবে কর দেন না? এই যোগসাজশটা তাদের যেমন আছে আমাদের মালিকরা যাদের বেতন পায় 16 লাখ টাকা তাদেরকে দেখাচ্ছে খুবই কম, যাদের বেতন 2 লাখ টাকা তাদেরকে দেখাচ্ছে 20,000, 22,000, 25,000 নিচে দেখাচ্ছে। দেখিয়ে এদেরকে গভর্নমেন্টকে আর কর দিতে হয় না। এই কাজ একদিকে কর থেকে বেঁচে যাচ্ছে, আরেক দিকে বিদেশে তারা এই রেমিটেন্স। অথচ আমার লোকজন এখানে যেটা হচ্ছে আছে কোটি কোটি লোক, 4 কোটি, প্রায় 6 কোটি লোক, সরকার হিসেবে 4 কোটি, প্রায় 5 কোটি, এমনি 6 কোটির মতো লোক আছে, অথচ বেকার। আমরা কিন্তু সেই দিকে দেখছেন। এখানে কতগুলো হিসেবও আপনার আছে কেন আমাদের এই বেকারের পিছনেও কিন্তু আমরা যদি বলি আমাদের অনেকগুলো কারণও এখানে আছে। আরেকটা বিষয় যদি আপনি দেখেন, সেটা আমি আসবো। আরেকটা জিনিস যদি আপনি দেখেন, কিছুদিন আগে আমি দেখেছিলাম এলজিএডি মন্ত্রীতে পিওন নিয়োগ করা হবে অফিস সহকারী। অবাক হবেন, সেখানে ব্যাপক সংখ্যক যারা আবেদন করছেন তারা হচ্ছে মাস্টার্স ডিগ্রি পাস, অর্থাৎ তাদেরকে চাওয়া হয়েছিল এসএসসি পাস। সেখানে মাস্টার ডিগ্রি পাস ছিল সর্বাধিক আবেদনকারী। আবেদন জমা পড়ে 300টা, সেখানে যেটা দেখা হয় সেখানে 250 জনেরও বেশি ছিল মাস্টার্স পাস লোকজন সেখানে আবেদন করেছে। চাকরির বাজার খালি নেই, কি করবে? মাস্টার্স পাস লোকজন সচিবালয়ে এলজিডি মন্ত্রীতে পিওন পদে চাকরি করার জন্য 250 লোক আবেদন করেছে 300 জনের মধ্যে। এই হলো বাংলাদেশের এখন অবস্থা। আপনি যে বিষয়গুলো আপনি আসছেন এখন, যে কারণগুলো আমরা কেন এটা পারছি না, একটা জিনিস আপনি দেখেন। আমি কিন্তু একাধিক প্রতিষ্ঠানের মালিকের সাথে একটা কথা বলেছিলাম যে তোমরা আমার বাংলাদেশের লোকটাকে তাদেরকে নিয়োগ না করে ভারতীয়দেরকে দিচ্ছ, তোমরা শ্রীলঙ্কার লোকজন দিচ্ছ, তোমরা ইভেন নেপালের লোকজনদেরকে এখানে চাকরি দিচ্ছ। এর পিছনে কারণটা কি? তারা কতগুলো কথা বলেছে, এই কথাগুলো কিন্তু আমাদের ফেলে দেওয়ার মতো নয়। প্রথম হলো যেটা, 1 নম্বর হচ্ছে আমাদের যে ডিগ্রিধারী যারা আছেন তারা সংশ্লিষ্ট বিষয়ে তাদের যথেষ্ট দক্ষতার অভাব আছে। অর্থাৎ যে বিষয়ে আইসি সেক্টর বলেন কিংবা ব্যাংকিং এ বলেন কিংবা টেলিকমে বলেন, যেখানে বলেন সেখানে এদের যথেষ্ট যোগ্যতার অভাব আছে। দ্বিতীয় হলো এদের বৈশ্বিক জ্ঞান খুবই কম। যারা ব্যবসা করতে যাবে তাদের একটা বৈশ্বিক জ্ঞান দরকার গার্মেন্টস সেক্টরে, সেটা আমাদের লোকগুলোর কম। তৃতীয় হলো তারা যেটা বলছে ইংরেজিতে দুর্বলতা। তারা বলছে খুব কম স্নাতকই আছেন যে যারা ইংরেজিতে সেই দক্ষতা দেখাতে পারে যা তাকে আন্তর্জাতিক কর্পোরেট বিশ্বে স্বাগত জানাতে পারে। অর্থাৎ সেই যোগ্যতা, সেই ইংরেজি জানা, সেই দক্ষতা আমার লোকগুলোর মধ্যে নেই। চতুর্থত তারা যে প্রবলেমের কথা আমাকে বলেছেন, সেখানে বলছেন যে তারা সংস্কৃতির একটা জায়গায় সেখানে ব্যাপক ধরনের দুর্বলতা। কিরকম? আমাদের লোকগুলোর মধ্যে কাজের মধ্যে নৈতিকতা আমরা খুব কম জানি। আমাদের যারা আছে তাদের মধ্যে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বেশিরভাগ আমরা উদাসীন, কাজে ফাঁকি দেই, ঘুষ খাই, তারপর হইলো আসলের জায়গায় নকলটা আমরা দিয়ে দেই, অফিসে বসে বসে শুধু ফেসবুকের মধ্যে থাকে, কিন্তু বহির্বিশ্বের যে জ্ঞান, গুগলে গিয়ে যে কোথায় কি ব্যবসা আছে, কি আছে, সেগুলোর দিকে আমরা নজর দিই না। এই বিষয়গুলি বলছি। এখন আমার যে প্রশ্ন, আমি যে শিক্ষিত সার্টিফিকেট তৈরি করছি তাদেরকে আমি যোগ্য নাগরিক হিসেবে কেন গড়ে তুলছি না? আমার তো পরিকল্পনা থাকা উচিত ছিল যে আমি যে নাগরিকদেরকে তৈরি করছি তারা তারা কোন খাতে আমার দরকার, কোন খাতে দরকার, আমার আইসি একটা লোক দরকার, সেখানে আমি যোগ্য তৈরি করে দিচ্ছি না কেন? আমার গার্মেন্টস সেক্টরে যে যোগ্য লোক দরকার সেখানে আমি করছি না, ব্যাংকিং খাতে যোগ্য সেখানে আমি তৈরি করছি না কেন? আমি শুধু সার্টিফিকেট তৈরি করছি কেন? তৈরি করছি না বলেই যোগ্য লোকদেরকে আজকে বাহির লোক এখানে এসে চাকরি করে তারা আমাদের 25,000 বিলিয়ন ডলার আজকে নিয়ে যাচ্ছে। এখানে সরকার একটা পরিকল্পনা। আমি একটু শেষ করে একটু বলি রিপন, আরেকটা বিষয় যদি আপনি দেখেন, আমি যেটা বলছি এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এখন শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে, মিলন ভাই আছেন, আমাদের দুজন শিক্ষাবিদ আছেন, সম্পূর্ণ মুখস্থ নির্ভর একটা কোচিং বাণিজ্য, পরীক্ষা ভারাক্রান্ত এবং সনদমুখী, এই 4টা সমস্যা আমাদের মধ্যে একটা। এখন আপনি যদি আমি আপনাদের বলি, এই যে আমাদের দেশের যে বাজারগুলোর জন্য যে এখন যে সুপার ম্যানেজার গুলো আসছে, আমরা কেন আমার সুপার ম্যানেজার আমরা তৈরি করতে পারছি না? সেদিক কি আমরা একটিবারে চিন্তা করছি? এখন আপনি যখন সুপার ম্যানেজার তৈরি করতে পারবেন না, তখন তো বাইরে থেকে আনা অপরিহার্য হয়ে যাবে, ব্যবসা আনবেই। মূল গলতটা যে আমি ভারত থেকে আনছে, আমি শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে আনছে, সেই সমালোচনা লাভ নেই। আমি আমার যোগ্য লোক কেন আমি তৈরি করতে পারছি না? আমরা কি আজকে সেই মানের চিকিৎসক, আজকে যদি আমার দুর্বলতার কথা বলি, আমরা কি সেই মানের আজকে চিকিৎসক তৈরি করতে পেরেছি? আমরা কি সেই মানের প্রযুক্তিবিদ তৈরি করতে পেরেছি? আমরা কি সেই মানের প্রকৌশলী তৈরি করতে পেরেছি? কিংবা কৃষি বিজ্ঞানী আমরা কি তৈরি করতে পেরেছি? কিংবা মৃত্তিকা বিজ্ঞানীকে আমি তৈরি করতে পেরেছি যেটা বিশ্বের সাথে আমি টেক্কা দিয়ে টিকে থাকতে পারবো? এই সত্যটুকু আজ আমাদের কিন্তু বুঝতে হবে। শুধু ভারত থেকে কেন আসছে, শ্রীলঙ্কা থেকে আসে, নেপাল থেকে কেন আসে, আমি বিরোধিতা করলেই হবে না। এই সত্যটুকু আমাদের বুঝতে হবে। একথা আজকে ধরেন আপনার সত্য যে
বাংলাদেশের বিজ্ঞানী প্রযুক্তিবিদদের অনেকে কেউ কেউ বহির্বিশ্বে সুনাম অর্জন করেছেন, এটা সত্য কথা। আমি যখন বলবো কেউ এখানে অন্য কেউ থাকলে বললে আপনার এটার সাথে আমি একমত পোষণ করছি, কিন্তু এটা শুধু এই সংখ্যা কত, একেবারে নগণ্য। অন্যদের চা পারছে, যেটা চায়না করছে, যেটা ভিয়েতনাম করছে, অন্য দেশ করছে, ইন্ডিয়া করছে, তার ধারে কাছে আমি যেতে পারছি। আমি নেপাল থেকে আজকে পিছিয়ে যাচ্ছি, আমি ভুটান থেকে পিছিয়ে যাচ্ছি। তাহলে কিভাবে হবে বলেন আপনার? এই বিষয়গুলো আমাদের দেখা খুবই দরকার। আজকে যদি আপনি একটা জিনিস দেখেন, আমাদের মন্ত্রী এমপিরা, আমাদের পলিটিশিয়ানরা, আমাদের ব্যবসায়ীরা আজকে যদি একটু অসুস্থ হন, কোথায় চলে যান? দাম করে সিঙ্গাপুর চলে যান, কিংবা চলে যান ব্যাংককে। কেন? আমার চিকিৎসা ব্যবস্থাকে কেন আমি শক্তভাবে তৈরি করতে পারিনি? কেন আমার চিকিৎসককে সেজন যোগ্য চিকিৎসক আমি তৈরি করতে পারি? কেন আমার দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমার আস্থা নেই? আছে। আজকে তো চিকিৎসা ব্যবস্থার কি করুণ অবস্থা। আপনি করোনা কালে তো এটা একদম আমাদের চোখের সামনে একেবারে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, আবার আমরা সেটা দেখেছি। শেষ করবো রিপন আপনাকে আর একটু বলেই আমি, সেটা হলে আজকে যদি আমরা যদি দেখেন, আজকে আমরা কেন মোবাইল ফোন টাচ উদ্বোধন করতে পারি না? আমরা মোবাইল ফোন অপারেট করতে পারি, উদ্বোধন করতে পারি না। অবাক হবেন, বাংলাদেশ এখনো পর্যন্ত একটা বৈদ্যুতিক কেটলি আমরা নিজস্ব প্রযুক্তি দিয়ে আমরা তৈরি করতে পারি না। জাতি হিসেবে এটা কিন্তু আমাদের জন্য চরম ব্যর্থতা এবং লজ্জারও বটে। 50 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত আমরা একটা বৈদ্যুতিক কেটলি নিজেদের প্রযুক্তি দিয়ে নিজেরা তৈরি করতে পারি না। আরেকটা কথা বলি, বাংলাদেশ, আমরা বলি যে একটা ডিজিটাল বাংলাদেশের একটা জয়গান গায় আমাদের সরকাররা। আপনি বলেন যে এর কত শতাংশ আমার দেশীয়? বলুন, কি আছে আমার দেশীয়? একটা কম্পিউটারকে আছে আমরা তৈরি করতে পারি নিজের? ডিজিটাল বাংলাদেশ বলছেন, অন্য থেকে ধার করে এনে ইন্টারনেট চালিয়ে দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেল। শুধু ইন্টারনেট চালানোর নামই কি ডিজিটাল বাংলাদেশ? আজকে একটা, আমি এখানে আমার প্রতিমন্ত্রী মহোদয় আছেন, অত প্রতিভাবান আমাদের শিক্ষাবিদ আছে, বলুন আমি কি একটা ল্যাপটপ তৈরি করতে পারি এখানে? তাহলে কি অন্যের জ্ঞান ধার করে নিয়ে আমি ডিজিটাল বাংলাদেশের জয়গান গাই? সেটা তো হবে না। শুধু ইন্টারনেট দিয়ে ডিজিটাল বাংলাদেশ হয় না। ডিজিটাল বাংলাদেশের ডেফিনিশন অনেক অনেক বড়। সর্বশেষ যেটা বলবো যে আজকে আমাদেরকে বিজ্ঞানমুখী চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে, উৎপাদনের চিন্তা ভাবনাতে। সর্বশেষ 1 মিনিটের মধ্যে আমি শেষ করবো, যেটা হলো সর্বশেষ যেটা বলবো, আজকে যদি আমরা যদি দেখেন বাংলাদেশের 2000-2500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য আমরা কত $13 বিলিয়ন খরচ করছি। এই প্রকল্পের লোকজনের জন্য একটা বালিশের পিছনেই আমরা 6,700 টাকা খরচ করছি, একটা বটির জন্য 10,000 টাকা খরচ করছি, আমরা একটা মাস্কের জন্য 84,000 টাকা খরচ করছি। দুনিয়ার কোথাও নেই। কিন্তু একটা আইসিইউর জন্য আমরা আইসিইউর কি জন্য, এটা পর্দার জন্য 37 লক্ষ টাকা আমরা খরচ করতে পারি। দুর্ভাগ্যজনক হলো সত্য, 500টি মানসম্মত স্কুল, যেসব স্কুলের শিক্ষকদের জন্য উন্নত বেতনের যোগান, কিংবা সেসব স্কুলে একটা লাইব্রেরি আমরা তৈরি করতে পারি না। তাহলে এই জাতি কিভাবে সামনের দিকে এগোবে? এই জাতি কিভাবে নিজের পায়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আমি এখন যেতে চাচ্ছি সেলিম ভুঁইয়ার কাছে। সেলিম ভুঁইয়া শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। সেলিম ভুঁইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের জি শুনতে পাচ্ছি। প্রশ্ন, করোনাকালে আপনার কাছে প্রশ্ন, করোনাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 100 টাকার ইন্টারনেট দেওয়ার ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? অনেক গরিব ছাত্র আছে, তাদের মোবাইল কেনার মতো টাকা নেই, আবার মফস্বলে ইন্টারনেট থাকে না। তার মানে হচ্ছে যারা এই সুযোগ নিতে পারবেন তারা লাভবান হবেন, আর যাদের মোবাইল কেনার মতো টাকা নেই, ইন্টারনেট পাওয়া যাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। এতে কি বৈষম্য তৈরি হয় না? আপনার কাছে কি মনে হচ্ছে একজন শিক্ষক হিসেবে? এই সরকার তো প্রথম থেকে বৈষম্যমূলক শিক্ষানীতি চালু করেছেন, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি যে আমরা একমুখী শিক্ষা চাচ্ছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে বেসরকারি পর্যায়ে শিক্ষা ব্যবস্থা, সরকারি পর্যায়ে শিক্ষা ব্যবস্থা, আবার আপনার যে কিন্ডারগার্টেন যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলি এক ধরনের শিক্ষা ব্যবস্থা। এটা সরকার প্রথম থেকে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু করে আসছে। আর আপনি যে অনলাইনের যে বিষয়টি বলেছেন, অনলাইনে যে শিক্ষা ব্যবস্থা, যেটা ইন্টারনেটের কথা আপনি বলেছেন, সরকার এর ভিতরে এই কোভিড-19 কিছু অনলাইনে শিক্ষা ব্যবস্থা করেছেন। কিন্তু এই অনলাইনে শিক্ষা প্রচলন করতে গিয়ে, শিক্ষা ব্যবস্থা চালু করতে গিয়ে দেখা গেছেন একজন দরিদ্র অভিভাবক তার সন্তানকে এই যে অ্যান্ড্রয়েড টেলিফোন কিনে দিতে পারেনি। এতে করে কি হয়েছেন যে ওই দরিদ্র বাবা
আপনার আত্মহত্যা করেছে, কারণ তার সন্তানকে সে লেখাপড়ার জন্য সে চাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড টেলিফোন, সেটা সে কিনে দিতে পারেনি। আবার দেখা গেছে যে একজন অভিভাবক তার সন্তানকে টেলিফোন কিনে দিতে না পারায় সেই সন্তান আত্মহত্যা করেছে। এই যে একটা অনলাইনের শিক্ষা, এটা কিন্তু আমাদের মানে 5% ছাত্র কিন্তু এটাতে উপকৃত হচ্ছে না, কারণ গ্রাম অঞ্চলে সেখানে ইন্টারনেটের ব্যবস্থাও নাই। তাছাড়া আপনার অ্যান্ড্রয়েড টেলিফোন কতজন অভিভাবকের আছে, এখানে শহরে যারা আছেন তারা হয়তো অনেকে এই সুবিধাটা পায়। শহরে অনেক গরিব ছাত্রছাত্রী আছে, গরিব অভিভাবক আছে যারা তার সন্তানকে এই ধরনের টেলিফোন কিনে দিতে পারে না। এই যে সরকার যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার 100 টাকা ইন্টারনেট ফ্রি, এখন এটা দিয়ে কি হবে? 100 টাকার ইন্টারনেট তো আপনার আমি যতটুকু জানি যে 109 টাকার কি একটা আছে, 114 টাকার 3 দিনের জন্য। দেখা যায় যে আসলে বলা হচ্ছে 3 দিন, কিন্তু একদিন পরে সেই ইন্টারনেট এটা শেষ হয়ে যাচ্ছে। এটা দিয়ে তো আপনার শিক্ষা ব্যবস্থা যদি সরকার এটা ভালোভাবে সেটা মানে চালু করতে চায় এই করোনাকালীন সময়ে, তাহলে এই 100 টাকার ইন্টারনেট দিয়ে এটা সম্ভব না। আর সরকার যদি আপনার সেখানে আপনার এই ধরনের টেলিফোন যদি ছাত্রছাত্রীদেরকে দেয় যে ঠিক আছে বাবা তোমাদেরকে আমরা অ্যান্ড্রয়েড টেলিফোন দিলাম, সেই ব্যবস্থা করুক। টেলিফোন পাবে কোথা থেকে? আপনি আমাকে 100 টাকার আপনি ফ্রি চা খাওয়াইয়া এখন এক কাপ চায়ের দাম কোনো কোনো জায়গায় 20 টাকা 30 টাকা হয়ে গেছে, আর আগে তো ফ্রি খাওয়াইছেন। এখন তো আসলে মোবাইল কোম্পানির সাথে সরকারের আমি মনে করি যে একটা এই ধরনের যেমন ওই যে আপনার পুস্তক মানে বই প্রকাশক যারা, তাদের কাছ থেকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি রয়্যালিটি নেয়, ঠিক এই ধরনের সরকার এটা ইন্টারনেট ব্যবস্থা চালু করে আপনার এই পড়ালেখায় তাদের কাছ থেকে একটা রয়্যালিটির ব্যবস্থা নিচ্ছেন গভর্নমেন্ট। এই যে আপনার এখন যে মোবাইল কোম্পানিগুলি আপনার আমাদের কাছ থেকে যে 100 টাকার একটা মোবাইল যদি আমরা ইন্টারনেট 100 টাকা যদি ভরি, দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনার 25 টাকা কেটে নেওয়া হয়, আর 75 টাকা থাকে। সেটা দিয়ে কিছুক্ষণ কথা বলার পরও পরে দেখা যায় যে এটা সারাদিনে আমরা চালাতে পারি না, হয়তো কয়েক ঘন্টা চলে। সুতরাং এটা কোনো ব্যবস্থা না, এটা হলো সরকারের একটি লোক দেখানো ব্যবস্থা। যদি এটা সার্বজনীন করতে হয় তাহলে ছাত্রছাত্রীদেরকে এটা ফ্রি আমি মনে করি এই ধরনের মোবাইলও দিতে হবে তাদের। এবং ইন্টারনেটের জন্য 100 টাকা না নিয়ে ইন্টারনেট 100 টাকায় কতক্ষণ চলবে, এই ইন্টারনেটও ফ্রি ছাত্রছাত্রীদের জন্য দিতে হবে, এটা আমি মনে করি। আর যে বিষয়টা আমি বলছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আগে, সেখানে আমি পুরো উত্তরটা দিতে পারিনি সময়ের অভাবে, যে এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেটা মিলন সাহেব যে নকলটা বন্ধ করেছিল, এখন কিন্তু নকল আবার 71 কে ছাড়িয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো আপনার এই যে জিএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা এবং আপনার এই এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যাই বলেন না, সেখানে প্রশ্ন আগে খুলে সেটা আপনার এক শ্রেণীর শিক্ষকদেরকে দিয়ে দেওয়া হয় সলভ করার জন্য। তারা সলভ করে এনে তারপরে আপনার শ্রেণী কক্ষে মানে ইনভিজিলেটরদের কাছে দিয়ে যায় যে আমার এই রুমে আমাদের ছাত্র এরা দেখে দেখে লিখবে। এখন একজন ছাত্রের কাছে এটা সলভ করে দিয়ে যায়, এটা দেখে সব ছাত্র ওই কক্ষে যে 40 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে বা 30 জন ছাত্র পরীক্ষা দিচ্ছে, তারা এটা দেখে দেখে লেখে। ওইখানে বসে থাকে কে? বসে থাকেন আওয়ামী লীগের যে এমপি আছে, আওয়ামী লীগের যে নেতা যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি আছেন, উনি বসে থাকেন ছাত্রদেরকে জিপিএ পাস পাওয়াইতে হবে, সুতরাং আপনারা কোনো ডিস্টার্ব করতে পারবেন না। তাহলে মিলন সাহেবের যে প্রচেষ্টা, যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কেন্দ্রে যদি মানে মিলন সাহেব অনেক সময় বক্তব্য উনিও বলেছেন, মন্ত্রীর নির্দেশ, আমাদের প্রাইম মিনিস্টারের নির্দেশ ছিল কেন্দ্রে এমপি না সাহাবি নিয়ে যেতে পারবে না, পরিষ্কার নির্দেশ ছিল। তারপরে আপনার যদি কেন্দ্রে এমপি সাহেব একা যেতে পারলেও তার সাথে কোনো লোক তো যেতে পারবে না। তাছাড়া আপনার এই যে 144 জারি ছিল, কেন্দ্রের আশেপাশেও লোক থাকতে পারতো না তখন। কিন্তু এখন কি হয়? এখন ওই ক্লাসরুমে বসে শ্রেণী কক্ষে যেখানে পরীক্ষার হলে বসে ছাত্রছাত্রীদেরকে নকল সাপ্লাই দেওয়া হয়। এই ব্যবস্থাটা চালু করেছে এই সরকার। এখন নুরুল ইসলাম নাহিদ যেটা করতে পারে নাই, তার মানে উত্তরসূরি যিনি আসছেন, এখন যদিও ঘটনাক্রমে উনিও চাঁদপুরের হয়ে গিয়েছেন, আমাদের চাঁদপুর থেকে যে মিলন সাহেব সারা দেশের নকল বন্ধ করেছিলেন, এখন চাঁদপুরেরই আরেকজন এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উনি কোনো ব্যবস্থায় এই নকল বন্ধ করতে তো পারেনি নাই, এবং আপনার দেখছেন যে প্রশ্নপত্র কিভাবে আউট হয় সেটাকেও বন্ধ করতে পারেনি। আর করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান একবার কয় খোলা, একবার কয় বন্ধ, একবার কয় প্রস্তুতি নিচ্ছি, এই যে আপনার সিদ্ধান্তহীনতা,
এইগুলির কারণ হলো তারা আসলে হলো তাদের দলীয় মানে লেজুরি ভিত্তি ছাড়া তারা মানুষের, অভিভাবকদের, আমাদের সন্তানদের, আমাদের শিক্ষা ব্যবস্থা, জাতির কথা তারা চিন্তা করে না, শুধু তারা নিজেদের কথাই চিন্তা করে। আমি আজকে এই কথাটি বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন পর্যন্ত এই আওয়ামী রাজনীতি, আওয়ামী দলীয় করণ যতদিন বন্ধ না হবে, আপনি শুনলে অবাক হবেন যে তারা ছাত্রছাত্রীদেরকে বলে জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য, এবং শ্রেণীর পক্ষে যে সমস্ত বিষয় পড়ানোর কথা না তারা সেগুলি বাধ্য করে শিক্ষকদেরকে দিয়ে পড়ানোর জন্য অনেক মানে নেতাদের গুণগান সেখানে মানে গাওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়। এবং আপনারা জানেন যে করোনা মহামারীতে যখন সারা দেশ বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আপনার সমস্ত অভিভাবকরা যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা বলছেন, তখনও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটি বিশেষ দিনের জন্য, একটি বিশেষ অনুষ্ঠানের জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করছিল না। পরবর্তীতে বাধ্য হয়ে অভিভাবকদের চাপে, আমি শেষ করছি যেটা, অভিভাবকদের চাপে এবং দেশের জনগণের চাপে বাধ্য হয়েছিল সেদিন ওই বিশেষ অনুষ্ঠানকে আগে এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন আগে সেটা বন্ধ করতে হয়েছিল। আমি সময় হলে আরো কিছু বলতে পারতাম, কারণ আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আমাদের আসলে আজকে যারা এখানে অতিথি নিয়ে এসেছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, সাবেক মন্ত্রী, সফল মন্ত্রী, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। আমাদের কাদের গনি সাহেব তো একবারে পরিসংখ্যান দিয়ে সবকিছু এখানে বলে দিয়েছেন। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আক্তার হোসেন খান, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, ওনার কিছুটা আমি শুনেছি, আর উনি ভালো বলেন, ওনার কাছ থেকে অনেক শিখার আছে, জানার আছে। এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাকে ধন্যবাদ। আমি এখন যেতে চাচ্ছি ডক্টর আক্তার হোসেন খানের কাছে। ডক্টর আক্তার খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কতটুকু যুগোপযোগী বলে মনে করেন? আমাদের শিক্ষাকে বিশ্বমানের করতে করণীয় কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জনাব রকিবুল ইসলাম রিপন। আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই, কিন্তু সঞ্চালক হিসাবে আমি বুঝতে পেরেছি এই অল্প সময়ের মধ্যেই আপনি প্রশ্নগুলা যেভাবে করছেন, প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক উত্তর বেরিয়ে আসছে। ওই প্রশ্নটা এমন ভাবে প্রশ্ন যে উত্তরও কিন্তু প্রশ্নের ভিতরেই রয়েছে। কাদের গনি সাহেব যেভাবে পরিসংখ্যান দিয়ে যে কথাগুলো বলেছেন, সেলিম ভুঁইয়া সাহেব যেভাবে বলেছেন, কারণ ওরা দুজন হচ্ছেন একদম সরাসরি জড়িত। কাদের গনি সাহেবের কাছে তথ্যপত্র আছে, তিনি সাংবাদিক, আর সেলিম ভুঁইয়া সাহেব তো ওই যে নদীতেই আছেন, মাছের সাথেই বসবাস করছেন, সুতরাং তারা বাস্তব চিত্রটা ওনারা জানেন। তবে আমি একটু, আমার মিলন ভাই ঠিকই বলেছেন যে আমি এমন এক জায়গায় আছি যেখান থেকে অনেক কথা ওনারা যেভাবে ফ্রিলি বলতে পেরেছেন, আমি অতটা ফ্রিলি এখানে বলতে পারবো না, বলতে চাইও না। কিন্তু আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে একটু ইঙ্গিত দিতে চাই। আপনি খেয়াল করবেন, বাংলাদেশে দুইটি সেক্টর সবচেয়ে বেশি অবহেলিত, এবং এই দুইটি সেক্টর যেন ভালোভাবে এগোতে না পারে সেটার যত ধরনের কলকাঠি নাড়া দরকার তা নাড়া হচ্ছে। এই দুইটি সেক্টরের মধ্যে একটি হচ্ছে শিক্ষা, আর একটি হচ্ছে স্বাস্থ্য। কারণটা কি? কারণ হচ্ছে এই দেশকে যদি পঙ্গু করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রাখলে আর কিছুই করতে হবে না আপনাকে। আজকাল কাউকে সামরিক শক্তি দিয়ে দেশ দখল করতে হয় না। এই দেশকে দখল করতে হলে, যে কোনো দেশকে আপনি সাংস্কৃতিক ভাবে দখল করতে পারেন, এবং ওই দেশকে পঙ্গু করে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়, কাদের লাভ আমি উচ্চারণ করতে চাই না, আলোচনার মধ্যে ইতিমধ্যেই চলে এসছে। কারণ বাস্তব চিত্র যেটা, যে আমাদের লোকজন বেকার থাকছে এবং অন্য দেশের লোকজন এসে এখানে চাকরি পাচ্ছে। যারা চাকরি দিচ্ছেন তারা সঙ্গত কারণেই তাদের ব্যবসা দেখছেন, সঙ্গত কারণেই তারা তাদের উপযুক্ত মানুষ যেখানে পাচ্ছেন তাদেরকে চাকরি দিচ্ছেন। সুতরাং মূল বিষয় হচ্ছে আমাদের এখানে যেন উপযুক্ত লোক তৈরি আমরা করতে না পারি, তার ব্যবস্থা কিন্তু আগেই আটঘাট বেঁধে করে দেওয়া হয়েছে। আমার মনে আছে স্বাধীনতার পরপর আমি এসএসসি পাস করেছি 1974 সালে। সুতরাং 72-73 সালের অবস্থা আমি জানি কি হয়েছে। আমি একটু, অনেক সিরিয়াস আলাপ হচ্ছে তো আমি একটু হালকা আলাপ করতে চাই। সেটি হচ্ছে নকল সাপ্লাই দিয়েছেন, নকলের মধ্যে লিখে দিয়েছে তোমার শেষ হলে তুমি করিমকে দিও।
ওই ছাত্র লেখার মধ্যে ওইটাও লিখে দিয়েছে যে তোমার শেষ হলে করিমকে দিও। মানে সে নকল করেছে, যা লেখা আছে সবই লিখেছে, সে জানেও না কতটুকু লিখতে হবে কতটুকু লিখতে হবে না। গাছের উপর দাঁড়িয়ে কোশ্চেন নাম্বার 3 উত্তর বলছি মাইক দিয়ে, এবং সবাই বসে সেখান থেকে লিখছে। এগুলো বাস্তব চিত্র। অনেকের তখনকার দিনে মহিলারা খুব বেশি লেখাপড়া করতেন না। অনেক অফিসারদেরকে আমরা দেখেছি থানা লেভেলে যাদের স্ত্রীরা হয়তো এসএসসি পাস করেন নাই, ওই সুযোগে অনেকের স্ত্রীরাও এসএসসি পাস করে নিয়েছেন। এই চিত্র যখন ছিল সেখান থেকে আমরা দেখেছি কিভাবে নকল বন্ধ করা হয়েছে। একটু আগে একজন দর্শক যে তার একটা কমেন্ট আমি এখানে পড়লাম, তাদের ক্ষেতের মধ্যে যে এহসানুল হক মিলন সাহেব তার হেলিকপ্টার দিয়ে সেখানে নেমেছিলেন। উনি হেলিকপ্টার দিয়ে নেমেছিলেন নকল ধরার জন্য, তার আশেপাশের লোকজন যেন বুঝতে না পারে কে আসছে। তখনও অনেক সমালোচনা শুনেছি যে মন্ত্রী হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রী যদি হেলিকপ্টারে না যেতেন, সেখানে যদি গাড়ি নিয়ে যেতে চাইতেন, তাহলে তার আগে খবর হয়ে যেত যে মন্ত্রী আসছে, সুতরাং নকল কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক। সেটা রোধ করার জন্যই তিনি তাৎক্ষণিকভাবে গিয়ে যেন অ্যাকশন নিতে পারেন। আরেকটি ঘটনা আমার মনে আছে, আমি পুরো ঘটনাটা আমার খেয়াল নেই কি ব্যাপারটা ছিল, কিন্তু বোর্ডে, শিক্ষা বোর্ডে একবার এরকম তথাকথিত কিছু নেতা বা স্থানীয় কিছু লোকজন কোন একটা ব্যাপারে হস্তক্ষেপ করছিলেন। সেখানে প্রতিমন্ত্রী হিসাবে তিনি গিয়ে নিজে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের কথা বলছি আমি, এবং সেখান থেকে তিনি পুলিশ ডেকে বোধহয় তাদেরকে পুলিশে হস্তান্তর করেছিলেন। প্রশ্ন হচ্ছে, আপনি যারা দেশ চালাবেন, যারা নীতি নির্ধারক থাকবেন, তাদেরকে প্রথম কথা হচ্ছে সৎ হতে হবে, 2 নম্বর হচ্ছে দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কোনটা ভালো সেটা চিন্তা করতে হবে। তার জন্য যতটুকু রিস্ক নেওয়া দরকার ততটুকু রিস্ক তাকে নিতে হবে। এটা যদি না থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু বাইরের যারা আমাদের দেশকে পিছনে পড়ে থাকুক, এই যাদের প্ল্যান, তাদের প্ল্যানে এখানে ইমপ্লিমেন্ট হবে। সুতরাং আমি বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পিছনে শুধুমাত্র যে আমাদের বর্তমান অবস্থায় দায়ী তা না, এখানে পিছনে কলকবজা যারা নাড়ছেন তারা কিন্তু দেশের বাইরে থেকে বসে নাড়ছেন। আমাদের দোষ হচ্ছে আমরা তাদের সাথে সায় দিচ্ছি কেন। এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আরেকটি ব্যবস্থার কথা, আরেকটি ক্ষেত্রের কথা আমি বলেছিলাম, সেটি হচ্ছে চিকিৎসা। ওটিও ধ্বংস করা হয়েছে, ধ্বংস করা হচ্ছে, এটি যেন উঠতে না পারে। আমি হয়তো আমাদের কাদের গনি ভাই বলেছেন বা সেলিম ভাই সাহেব বলেছেন, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, যে আমাদের এখানে বিশ্বমানের চিকিৎসক নেই। বিশ্বমানের চিকিৎসক কিন্তু আছে আমাদের এখানে। অনেক চিকিৎসক আছেন যাদেরকে সারা পৃথিবীর লোক চিনেন, কিন্তু ওভারঅল যে হেলথ সেক্টর সেটাকে কিন্তু ফ্লারিশ করতে দেওয়া হচ্ছে না। এই কারণেই, কারণ আপনার যদি সুচিকিৎসার প্রয়োজন হয়, আপনি দেশে যদি না পান, তাহলে কোথায় যাবেন? আশেপাশে কোথাও যাবেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং লক্ষ লক্ষ টাকা এই দেশ থেকে চলে যাবে। সুতরাং যারা তাদের স্বার্থের জন্য এই দুটি সেক্টরকে বাধাগ্রস্ত করছেন, যারাই ক্ষমতায় থাকুন না কেন, আজকে যারা আছেন তারা বা ভবিষ্যতে যারা আসবেন তারা, সবাই একটি জিনিসই খেয়াল রাখতে হবে, কোনটি আমার দেশের জন্য লাভ, কোনটি আমার দেশের জনগণের জন্য লাভ, সেটি যদি বুঝতে না পারি। এবং শেষ কথা বলতে চাই আমি, অনেকেই হয়তো পছন্দ করবেন না কথাটি, সেটি হচ্ছে এই দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি সবকিছুর উপরে দেশকে ভালোবাসতেন, যিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমি বলছি। ওইরকম একজন রাষ্ট্রনায়ক দরকার, যিনি দেশকে নিয়ে ভাববেন, দেশকে ভালোবাসবেন, এবং প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে যাবেন দেশের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন বক্তব্য শুনবো আমাদের সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন। আমরা মিলন সাহেবের কাছে যেতে চাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা অফ করা। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের স্বাধীন হয়েছে, আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় অর্ধ শতাধিক হতে চলেছে।
সরকারি হিসাবে এখনো 4 কোটি লোক নিরক্ষর, বেসরকারি হিসাবে 6 কোটি। এটি জাতি হিসাবে আমাদের ব্যর্থতা নয় কি? শিক্ষা খাতে কেন আমরা এগুতে পারছি না? আরেকটি বিষয় হলো যে একটু বলি, আপনি পাবলিক পরীক্ষা নকল বন্ধের জন্য ইতিহাস স্মরণীয় থাকবেন। নকল বন্ধ করছেন ঠিক, এখন শিক্ষায় আরেক ক্যান্সার দেখা দিচ্ছে, যার নাম প্রশ্নপত্র ফাঁস। এটা কিভাবে দেখছেন আপনি সাবেক একজন মন্ত্রী হিসাবে? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আলোচনা ঘুরিয়ে ফিরিয়ে সব আলোচনা হয়েছে এবং সুন্দর আলোচনা হয়েছে। তো আমাদের নিরক্ষরতা দূরীকরণের প্রথম যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা আমাদের প্রফেসর ডক্টর আখতার হোসেন খান বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। ওনার সদিচ্ছা ছিলেন, তখন তিনি করেছিলেন একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের নাম ছিল ইচ ওয়ান টিচ ওয়ান। অর্থাৎ একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার সময়ের আগে যদি একজনকে অক্ষর দান দিতে পারে, অক্ষর জ্ঞান দিতে পারে, তাহলে তাকে একটি এডিশনাল মার্ক দেওয়া হবে, যেটা পাস করার সময় তার হেল্প হবে এডিশনাল হিসাবে। এখন ধরুন সেই সময়েতে এই পর্যন্ত কত কোটি ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করেছে এসএসসি। যদি এই প্রোগ্রামটাই থাকতো তাহলে কিন্তু আজকের এই দুরবস্থা থাকতো না। পরবর্তীকালে TLM একটি প্রোগ্রাম শুরু হয়েছিল, যেটা 1991 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। এটার অ্যাব্রিভিয়েশন হলো টোটাল লিটারেসি প্রোগ্রাম। এই প্রোগ্রামটা 96 সরকার পরিবর্তনের পরে এসে দাঁড়ালো টোটাল লস, TLM, টোটাল লস অফ মানি। এটা হয়ে গেল এই প্রোগ্রামটা। তারপরে এরপরে আমাদের সময় এসে আমরা আবার এটাকে এক্সপ্লয়েট করলাম। এখন আবার অনেকদিন ধরে তো আমরা নাই, এই প্রোগ্রামগুলিকে কেউ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রফেসর আখতার সাহেবের শেষ উক্তিটি আসলে যে যেখানেই আছেন সেখান থেকে যদি আপনি দেশপ্রেম, দেশাত্মবোধ এই জায়গা থেকে আপনি কাজ না করেন তাহলে হয় না। লজ্জার ব্যাপার যে আমাদের দেশে 4 কোটি লোক এখনো নিরক্ষর রয়েছে, অক্ষর জ্ঞান নেই। সে দেশ আমাদের বাংলাদেশ। আর অপরদিকে আমরা কি করছি? আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি। আমাদের কিন্তু কোনো স্যাটেলাইটের প্রয়োজন ছিল না। এই স্যাটেলাইটের টাকাগুলো দিয়ে আমরা সেলিম সাহেবের বক্তব্যে বা গনি সাহেবের বক্তব্যে যে আমাদের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নেই, কতগুলো প্রাথমিক বিদ্যালয় আমরা করতে পারতাম। এই স্যাটেলাইট কেন আমাদের পাঠাতে হলো? আমি এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। এটা একটা বিজনেস প্রপোজিশন। কোন দেশে 50টা স্যাটেলাইট আছে, তারা এইটা দিয়ে বিজনেস করে, দে আর্ন মানি। একটা স্যাটেলাইট দিয়ে বিজনেস করা যায় না। তা আমরা একটা স্যাটেলাইট পাঠিয়ে আমরা বললাম যে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু আমাদের দেশ আজকে নিরক্ষরে নিমজ্জিত। তো এই বিষয়গুলো হেড অফ দ্য স্টেট তাকে কনভিন্সে নিতে হবে, এবং তাহলেই আমরা এর উত্তরণ পাবো, তা নাহলে পাবো না। হেলথ সেক্টরের কথা বললেন আখতার সাহেবের, যে আমাদের দেশকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। আমাদের দেশের ডাক্তাররা, আমরা যখন ইউরোপ আমেরিকাতে যাই, প্রত্যেকটি হসপিটালের নামি দামি ডাক্তাররা বাংলাদেশি ডাক্তার। আমি নাম বলতে পারবো, ডজনের ডজন নাম বলতে পারবো, যারা এখান থেকে পাস করে গিয়ে বিদেশে ভালো প্র্যাকটিস করছে। তা আমাদের দেশে তারা পাচ্ছে না কেন? বিষয়টি একটি জায়গায়, কারণ গভর্নমেন্টের সদিচ্ছা নেই। আমাদের শিক্ষকরা দেশের বাইরে তারা শিক্ষকতা করছে, খুব প্রশংসার সাথে করছে, নামি দামি শিক্ষক রয়েছে, কিন্তু আমাদের দেশে এসে তারা পাচ্ছে না, কারণ তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে না। মূল বিষয়টি একটি জায়গায়, সত্যিতে যদি ভূত থাকে, ভূত তাড়াবে কে? আমাদের দেশে $10 বিলিয়ন, গনি সাহেব হিসাব দিলেন, আমি জানতাম তার চেয়েও বেশি ডলার আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে জাস্ট এক্সিকিউটিভ জব করে। আমাদের দেশের ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে কত সুন্দর এক্সিকিউটিভ জব করছে। লিকেজ গুলি, উইকনেস গুলোর কথা
বলা হলো, গনি সাহেব ব্যাখ্যা দিয়ে বললেন, এই উইকনেস গুলোকে আমাদের রিমডেলিং করা এটা কোনো বিষয়ই না, আমাদের জন্য এগুলি কোনো বিষয় না। কিন্তু সকলে মিলে একটি জায়গায় আমরা আছি যে যেই সেক্টর আমরা ফ্লোরিশ করবো সেই সেক্টরকে ধ্বংস করতে হবে। যেমন গার্মেন্ট সেক্টরে আজকে অন্যদের হাতে চলে গিয়েছে, ম্যানেজমেন্ট টোটালি তাদের হাতে চলে গিয়েছে গার্মেন্ট সেক্টরে। হেলথ সেক্টর আমরা বিদেশের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এখন এডুকেশন সেক্টর, আক্তার সাহেব নিজে বললেন তার ক্লাস ফ্রেন্ড ছিল ইরানিয়ান। আমি বোধহয় আক্তার সাহেবের 2 ব্যাচ বা 3 ব্যাচ বড় নাকি সিনিয়র, 2 ব্যাচ ছিল সিনিয়র বা 3 ব্যাচ সিনিয়র। আমাদের সময় আমরা মালয়েশিয়ান ছাত্রদেরকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। প্রফেসর আক্তার সাহেব বললেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা, আর আমি সেই মালয়েশিয়া সেখানে আমি লেখাপড়া করছি। তার মানে কি, তারা এডুকেশন হাব বানিয়েছে। কেন বানিয়েছে? আমাদের দেশ থেকে এই শিক্ষার্থীরা বাইরে গিয়ে লেখাপড়া করবে, আমাদের টাকা চলে যাবে। আজকে ভারতে আমাদের দেশে কি পরিমাণ শিক্ষার্থীরা যাচ্ছে, কেন আমরা পাচ্ছি না? ভেবে দেখুন, না পারার পেছনে একটি যুক্তি যে গভর্নমেন্ট সিরিয়াস না, তারা এগুলিকে অ্যাড্রেস করতে রাজি না। তাই বলবো যে আমাদেরকে আন্তরিক হতে হবে আর অ্যাডাপশনটা থাকতে হবে। এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে, সকলেই বলছে ডিজিটাল বাংলাদেশ, কথা হলে হবে না, কাজে হতে হবে। অনলাইন এডুকেশন পৃথিবীর প্রত্যেকটি দেশে আগে থেকেই টার্সিয়ারি এডুকেশনে, ইউনিভার্সিটি এডুকেশনে 20 to 30% লেখাপড়া অনলাইনে আগেও হতো, এখনো হচ্ছে। এখন অনলাইন এডুকেশনটাকে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের কুইক রেন্টাল গুলো কিভাবে বিদ্যুৎ না দিয়ে পয়সা নিচ্ছে, অথচ শুনতে পেলাম বিদ্যুতের কারণে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারছেন না। আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট আশেপাশে দেশগুলো ব্যবহার করছে, আমাদের ইন্টারনেট গুলো এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমরা লোকালি আমরা ইউজ করতে পারছি না। তার মানে আপনি যদি আপনার দেশকে উন্নতি হতে বাধা দেন, যারা দায়িত্ব রয়েছে, তাহলে তো কিছু হবে না। নতুনত্বকে অ্যাকসেপ্ট করতে হবে, নিউ ভিশনটাকে নিয়ে আসতে হবে। তো রয়েছে। আজকে যদি আমি বলি এই করোনা নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করছি, করোনা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, অনুঘটক। ওই ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ প্রমাণ করতে পারেননি, করোনা এসে প্রমাণ করে দিল। করোনা এসে প্রমাণ করে দিল হেলথ সেক্টরে কি আপনার বাজে অবস্থা, করোনা এসে প্রমাণ করে দিল। তো উই হ্যাভ টু অ্যাড্রেস দিস। করোনার কারণে যদি আজকে অনলাইন সিস্টেম এডুকেশনকে আমরা এক্সপ্লয়েট করতে পারি, তাহলে এটা আমাদের জন্য উন্নয়নই হবে, কোনো অপকার হবে না। তাই নতুনত্বকে আমাদের বেছে নিতে হবে, নতুনকে আমাদের সামনে দিয়ে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই করোনা পরবর্তী সময়ে আমরা আর আগের অবস্থায় টোটালি ফিরে যাব না। আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছি করোনার কারণে। এই এডুকেশন সিস্টেম আজকে অনেক সিনিয়র টিচারদের ফোবিয়া রয়েছে, তারা শিখতে চাচ্ছে না, এই প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছে না। ওই ব্যাপারে আমি তো গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ দেখি নেই যে সিনিয়র টিচারদেরকে ট্রেনিং করার জন্য কিছু একটা করা হচ্ছে। এই ইনিশিয়েটিভের অভাব, এই ড্রাইভের অভাব, যে কথাটি আক্তার সাহেব বা আলোচক সবাই বললেন, এই ড্রাইভটা থাকতে হবে। এবং এই ড্রাইভটা থাকতে হবে, ইউ হ্যাভ টু ওন ইট, যে আমি আজকে করোনা মোকাবেলা করব ডিজিটালের মাধ্যমে। আমরা অনলাইন এডুকেশনকে আরো এক্সপেডিট করব। 1150 কোটি টাকার বই দেওয়া হয়, সেলিম সাহেব জানেন, সেকেন্ডারি এন্ড প্রাইমারি লেভেলে। এই 1150 কোটি টাকার বই আমরা যদি না দিয়ে, আমরা যদি সেখানে ট্যাব আকারে অথবা যে অ্যামাজন কিন্ডল বই পড়া যায়, ইন্টারনেট কানেকশন থাকে, হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক জমা দেওয়া যায়, আমরা যদি সেই ট্যাব বানিয়ে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিই, প্রথমবার হয়তো বেশি টাকা যেতে পারে, পরবর্তী বছরে কিন্তু এই কস্টটা মিনিমাইজ হয়ে আসবে। তার কারণ ক্লাস 6 থেকে 7 চলে আসলো, 6 এর সেই ট্যাবটি যারা নতুন 6 আসবে তাদের হাতে দিয়ে দেওয়া হবে। এই যে প্রযুক্তি নির্ভর হতে হবে আমাদের, এখান থেকে বেরিয়ে আসা যাবে না, এবং নতুনত্বকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেই জায়গায় আমাদের যেতে হবে। সেখান থেকে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। সেই জায়গায় গভর্নমেন্ট মেশিনারিকে সেইভাবে পলিসি মেকিং করতে হবে। আমরা তো তা দেখছি না।
আমরা যদি কাউকে সন্তুষ্ট করার জন্য নিজের দেশকে বা নিজের রাষ্ট্রকে বন্ধক রেখে আমরা কাউ সন্তুষ্টির জন্য যদি এই দেশ চালানোর চেষ্টা করি, তাহলে এই দেশের ভবিষ্যৎ তো অন্ধকারই হবে। আগামী দিনে দেখা যাবে 4 কোটি টাকা 5 কোটি। এই যে 4 কোটি ফিগারটা বললেন, এই ফিগারটা ইমিডিয়েটলি এক্সপান্ড করবে, কারণ কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে, এনজিও স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে, মক্তবগুলো বন্ধ হয়ে গিয়েছে। এই প্রাইমারি এডুকেশন যে একটা ধস নামবে, এই ধসটাকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে দেখা যাবে এরা আরো ঝরে পড়বে। সেজন্য গভর্নমেন্টের কি এই করোনাকালীন কোনো বাজেট হয়েছে যে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা ধসে পড়বে? সেই দিকে গভর্নমেন্টের কোনো সুনজর নেই। আলোচনা দীর্ঘায়িত না করে আমি মনে করি সুন্দর আলোচনা হয়েছে, সকলেই ভালো বলেছেন। গনি সাহেবের যে ভাবে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স গুলি বললেন, সেটা আমরা শুনে খুব খুশি হলাম। আমাদের প্রিন্সিপাল সাহেব শিক্ষকদের কথা বললেন যে শিক্ষকরা আম বিক্রি করছে, শিক্ষক তাদের কিন্ডারগার্টেন গুলো বিক্রি করে দিয়েছে। আগে প্রত্যেকটি মহল্লা আমরা কিন্ডারগার্টেন দেখেছি, সেই কিন্ডারগার্টেন গুলো বন্ধ হয়ে গিয়েছে। গভর্নমেন্ট তো সেই কিন্ডারগার্টেন গুলো বন্ধ হয়ে গেছে, তাদের জন্য কোনো অনুদানের ব্যবস্থা করেননি। শুনেছিলাম 5,000 টাকা করে নাকি শিক্ষকদের দেওয়া হবে, নন এমপিও শিক্ষকদের। পেয়েছে কিনা আমি জানি না, এটা প্রিন্সিপাল সাহেব বলতে পারবেন। এই নন এমপিও শিক্ষক যারা সমাজের শিক্ষকতা করছে, তাদের জন্য এই সরকারি কি কোনো বাজেট ছিল? করোনাকালীন কোনো প্যাকেজ ছিল? আমরা কি দেখিনি যুক্তরাষ্ট্রে করোনাকালীন প্যাকেজ পেয়েছে সকলে? তাহলে সরকারের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। আর আক্তার সাহেবের বক্তব্যে আমরা যে দোষটা কোথায়, হোয়াট ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম, সেই জায়গাটা আমাকে স্ট্রাইক করতে হবে, আন্তরিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, তারপরে এর উত্তরণ হবে। আমরা আশায় রইলাম, উত্তরের পক্ষে অপেক্ষায় রইলাম। সকলকে আজকের মতো অশেষ ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারিনি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক মন্ত্রী হাসানুল হক মিলন, আমরা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আক্তার হোসেন খান, আমরা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, আমরা ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।